দাঁড়ান। ওকে, ঠিক আছে, রাকিন ভাই জানান। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভাইজান, 5 মিনিট পর ক্লাস শুরু করলে ভালো হয়। হৃদয় হালদার, ওকে আসেন, আপনি 5 মিনিটের মধ্যে, সমস্যা নেই। আমি এই যে দেখেন না, মাস্ক পরে আছি। আলহামদুলিল্লাহ, কাশি আছে একটু, এর জন্য ঝামেলা। হুম, কাশিতে ভুগতেছি। ঠান্ডা লাগছিল, ঠান্ডা কাশি, ঠান্ডাটা সারতে পারে, কাশিটা এখনো সারতেছে না, এর জন্য পেন। আপনাদের কি অবস্থা সেটা বলেন। আলহামদুলিল্লাহ, যেমন দোয়া করছেন। এমন দোয়া করছি, আমি তো দোয়া করছি আপনি বিগত 7 দিন ঘুরবেন বা খুব ভালোভাবে পড়ছেন। আসলে কি পড়ছেন? ঘুমায়া পড়ছি কিনা জানি না, কিন্তু কি পড়ছেন, কোন সাবজেক্ট পড়ছেন কোন? অল্প করে সবই পড়ছি। সবে পড়ছেন? রাফিন বলছে ভাই কি ইউসিসি তে ক্লাস করেন? হ্যাঁ ভাই, বিগত 4-5 বছর ধরে আছি ইউসিসি তে। আমি আপনাদের ক্লাস প্রত্যেকদিন হচ্ছে এই ব্রাঞ্চ থেকেই নিই। আপনাদের মানে কোচিং এ আপনাদের এই দিনে শিডিউল দেওয়া ছিল না, আমার আমার শিডিউল দেওয়া ছিল অন্য দিনে। বাট হচ্ছে শিডিউল, ব্যাকবনের শিডিউল নাকি জাপানিজ বানায়, তো তারা হচ্ছে এরকম সময় দিয়ে দিছে যে আমার এই পিরিয়ডটা আমি গ্যাপ রাখছিলাম, সেই পিরিয়ডে হচ্ছে মানে আজকে বলেছে, আজকে বৃহস্পতিবার আমার সকাল 8টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত টানা ক্লাস। মাঝখানে একটু ব্রেক রাখছিলাম, লাঞ্চ ব্রেক 2.5 ঘন্টা। তো তার মধ্যে থেকে আপনাদের ক্লাস এখানের মধ্যে হুট করে ঢুকে পরবর্তীতে আর চেঞ্জ চেঞ্জ করে নিয়ে, এই জন্য হাফ আওয়ার রেস্ট নিয়ে পরে হচ্ছে আপনাদের এই যে ক্লাস ক্লাস নেওয়াটা চলে। হৃদয় আসছেন আপনি? হৃদয় হলাদার, মার্কেটিং কি পড়ছিলেন? লাভলি, জি ভাই। পড়ছেন কি? মার্কেটিং পড়ছিলেন? কি পড়ছেন মার্কেটিং এর শুনি। হ্যালো, আমি কথা বলতেছিস না, কোশ্চেন ধরবো দেখে। আরে আমরা আমরা তো নিজেদের মধ্যে ব্যাপারটা অন্যরকম ভাই না এখানে। ভাইয়া, রুম চেঞ্জ করছি। ওর রুমে আব্বু ভাইয়ারা চলে গেছে, অনেক সাউন্ড হইতেছে। ওকে ওকে, হৃদয় হালদার চলে আসছে, দেখা যায়। জি ভাইয়া। কি পড়ছেন মার্কেটিং, কোন টপিক পড়ছেন মার্কেটিং এর বলেন। ভাই মান ব্যবস্থাপনা পড়ছিলাম আর পণ্য ডিজাইন, এই দুইটা মান- পড়ছিলাম। পণ্য ডিজাইন, মান ব্যবস্থাপনা, এই টপিকে আমি আপনাদের পড়াইছি। না এই ভাই, টপিক আজকে আজকে আছে তো। পড়ানোর কথা। না, এটা আজকে ও পড়ানোর এর কথা জন্য ভাই। হ্যাঁ। হ্যাঁ ভাই। বল, মান ব্যবস্থাপনা কারে বলে? কে ভাই? আমি আজকে তো তাহলে তো আমি তো একটু আমার একটু রেস্ট দে। আমি ছোট মোটো মানুষ, আমার জানের উপর ধকল না যাক, তোরা আজকে পড়া একটু, তাহলে তো সুবিধা, তোরা পড়ে আসছিস।
আমি দুষ্টুমি না, সিরিয়াসলি বলতেছি, মানে হচ্ছে মানে পোক হিসেবে না, কিছুই না, সিরিয়াসলি বলতেছি। বলেন, শুনি, মান ব্যবস্থা বলতে কি বুঝেন? জি ভাই, সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবা সরবরাহ করে ভোক্তার আকাঙ্ক্ষা পূরণ, উৎপাদনশীলতা বজায় রাখা, অপচয় হ্রাস করে ভোক্তার সন্তুষ্টি ও আনুগত্য সৃষ্টির প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে। পরে দেখে আমার থ্রি ইডিয়টস মুভির কথা মনে পড়ে গেছে, বুঝছি। ওই যে চাতুর না কি জানি ছিল, সেরকম ওয়ার্ড কি যে কইলি, হইতে হইব ওই যে রানছর দাস ছান ছাটের মতো, 2 ওয়ার্ডে কবি পুরা কাবজাব ফিনিশ। এত প্যারা নিতেছিস? সামনে বই লেখার দিকে দিকে বলতেছিস নাকি রে? লাভলি, কথা তো দুইজনই বলতেছেন, হৃদয় আর লাভলি। রিডিং এইভাবে পড়ি, রিডিং এইভাবে পড়ি আমি। এটা ইব্রাহিম। ওকে, সো আই গেস হচ্ছে যাদের জয়েন করে ফেলেছে। তো আবার আপনাদের নাকি 3টা থেকে পরীক্ষা আছে। আচ্ছা, আপনাদের কোচিং এ মেবি ডেইলি পরীক্ষা হচ্ছে, রাইট? এই এই ব্যাপারে একটু আপনাদের সাথে কথা বলা দরকার আই গেস। ক্লাস শুরুর আগে একটু কথা বলি, আপনাদের কি ডেইলি পরীক্ষা টরীক্ষা হচ্ছে কোচিং এ? জি ভাইয়া, হ্যালো, 9টার সময় ভাইয়া ডেলি পরীক্ষা হয়, ইংরেজি একটা টপিকের উপরে। গুড গুড। আপনাদের কি শুধু এমসিকিউ হচ্ছে, আর রিটেনে কোনো পরীক্ষা টরীক্ষা হচ্ছে? রিটেনে উইকলি পরীক্ষা হয়েছে, আর এমসিকিউ তো 9টার সময় ইংরেজির উপর। গ্রেট গ্রেট। মার্কস কেমন পাচ্ছেন? ওই তো ভাইয়া ভালোই মোটামুটি। বেশি কি প্রবলেম ফেস করতেছেন বেশি? এই তো হালকা আছি ভাইয়া। আচ্ছা, যদি প্রবলেম টবলেম ফেস করেন তাহলে কিন্তু ওই যে আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো প্রবলেম ফেস করলে কিন্তু নির্দ্বিধায় কমিউনিকেট করতে পারেন। আমার পরবর্তীতে ক্লাসে এবারে যতটুকু হেল্প করা সম্ভব আমি আপনাদের করে দিব, ঠিক আছে? তো এগুলি নিয়ে টেনশন করে না, পরীক্ষা ভালো করে দিন, মার্কস যাতে ভালো পান। আর ডেফিনেটলি রিটেন যে পরীক্ষাগুলি আছে, রিটেন পরীক্ষার মধ্যে ডেফিনেটলি একটু ফোকাস রাখেন, ঠিক আছে? রিটেন পরীক্ষাগুলি যাতে ভালোভাবে দেন মার্কগুলি, কজ আপনাদের ভার্সিটি পরীক্ষা কিন্তু এমসিকিউটা খুব ইজিলি রিকভার করতে পারবেন বা কাটায় যেতে পারবেন, বাট রিটেনই সবচেয়ে বড় প্রবলেম ফেস করবেন, এবং চান্স পাবেন কি পাবেন না সেটা ডিসাইড করবে কিন্তু রিটেনের উপর। ঢাকা ভার্সিটি ক্ষেত্রে, কারণ বাইরের ইউনিভার্সিটি তো রিটেন এরকম নাই। তো এই দিকে একটু রিটেনটা করে একটু টাইম ম্যানেজমেন্ট, ঘড়ি ধরে ধরে টাইম ম্যানেজমেন্ট করে একটু করার চেষ্টা করেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো আজকে কত, 8 নাকি? 8 না? জি আর মাত্র 2 দিন, জাতি বিদায় নিবে। মিনিট দাঁড়ান। ওকে, আই গেস হচ্ছে সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? জি জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল পড়বো আজকে পণ্য ডিজাইন নিয়ে। তো পণ্য ডিজাইন নিয়ে বলার ক্ষেত্রে আপনাদের মধ্য থেকে, মেয়েদের মধ্য থেকে একজন একটু আমার সাথে কথা বলেন তো। মেয়েদের মধ্যে থেকে কে আছে? আয়শা সিদ্দিক আছেন? আয়শা, জান্নাত শাম্মী দেখলাম। জি ভাইয়া। কি অবস্থা শাম্মী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাম্মী, আমাদের পণ্য ডিজাইন সম্পর্কে একটু বলতে পারবেন, যে পণ্য ডিজাইন জিনিসটা কি? আপনার ভাষায়, বইয়ের ভাষায় না, আমাকে থটসটা আমাকে দিতে পারলে হবে, আমার বইয়ের ভাষা লাগবে না। আপনি পণ্য ডিজাইন বলতে কি বুঝেন, বলেন। পণ্য ডিজাইন হলো যে কোনো একটা প্রোডাক্টের বাহ্যিক সৌন্দর্য মানে নির্ধারণ করে মোড়কীকরণ, পর্যায়িতকরণ, প্রমিতকরণের মাধ্যমে। শুধু কি বাহ্যিক পরিবর্তনই ঘরে, সেটা ইন্টারনালও হইতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু ভাইয়া যেমন ডিজাইন ধরেন, বাহ্যিক জিনিসটাই মাথায় বলেন। আসবে। মানে ডিজাইন ওকে, বলছে যেহেতু। এর জন্য বাহ্যিক ডিজাইনটাই জাস্ট মাথায় আসছে। ওকে, তো ডোন্ট মাইন্ড, আমি জাস্ট হচ্ছে ভাই স্ক্রিনে
দেখে দেখে বলতেছে। স্ক্রিন দেখে বলি নাই, আমার অ্যান্সারের সাথে স্ক্রিনের কিছু মিলে নাই। আচ্ছা যাই হোক, চিল চিল, খেপে গেছে, বদ্দা সেতি গেছে, বদ্দা সেতি গেছে। ওকে, রিল্যাক্স থাকেন। ডিজাইন এই যে ধরেন স্বামীর ক্ষেত্রে ধরেন ঈদটা আসলে এই স্বামী ধরেন 3 পিসের পিসটা নিয়ে দর্জিরে দেয়, দর্জিরে নিয়ে দিয়ে দর্জির মাথাটা খাওয়া শুরু করে, এইখান থেকে এইরকম হবে, এইখানে কি ব্যাকটপ থাকবে, এইটা থাকবে, নিচে লেস হবে, গলার ডিজাইন এইটা হইব সেইটা হইব, নানান কিছু থাকে না? তো এই যে আপনি পণ্যের আকার আকৃতি বা হচ্ছে লেস দিবেন হচ্ছে এই কালারের, রং টং, এই যে যা কিছু আছে এই যে সবকিছু ডিসাইড করে দেওয়াই হচ্ছে মূলত কি আমার পণ্য ডিজাইন। তো এখন আমরা শুধুমাত্র কেন বললাম যে শুধুমাত্র বাহ্যিকটাকেই কাউন্ট করেন না, ইন্টারনালটাকেও কাউন্ট করেন। ঠিক আছে, অনেক সময় হচ্ছে আমরা এই যে যখন ডিজাইনের প্রকারভেদ করব, ডিজাইনের প্রকারভেদ আছে না, ডিজাইন কয় ধরনের হতে পারে বলেন তো? আমি আপনাকে ফার্স্টে এইখানে নিয়ে দিই, কই, এই যে ডিজাইনের ধরন দেখেন। এখানে ডিজাইনটা হয় কয় ধরনের? 4 ধরনের হতে পারে। সেটা হচ্ছে কি ব্যবহারিক, নান্দনিক, প্যাকিং এবং হচ্ছে কি উৎপাদন। তো এই যে ব্যবহারিক ডিজাইনটা আছে, যে এইটাই হচ্ছে আমার ইন্টারনাল ডিজাইন, অথবা আমরা বলতে পারি হচ্ছে অভ্যন্তরীণ বা কার্যগত ডিজাইন। কার্যগত বলতে কি, যেমন ধরেন আপনারা স্পেশাল ছেলেরা হয়তো বা জানলে যেতে পারেন, বাট মেয়েরা যে ফোন ইউজ করতে পারেন, কয়জন বলতে পারবেন আপনার ফোনের চিপসেটটার নাম কি? মানে আপনি কোন চিপসেট ইউজ করেন, বা আপনি যে কি বলবো অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছেন, সেই অপারেটিং সিস্টেমটা কোনটা? খুব রেয়ার কেসে খুব অল্প মানুষজনই বলতে পারে। ঠিক আছে, তো এখন ধরেন আমি এই যে মোবাইলের ভিতরে কার্যত যে চেঞ্জেস গুলি আনতেছি সেগুলি হচ্ছে কি আমার ব্যবহারিক ডিজাইন। যে ধরেন আগে চিপসেট ইউজ করতাম হচ্ছে স্ন্যাপড্রাগন 665, লাভলি ভাইয়া জানি, গুড, জানলে ভালো, ডেফিনেটলি ভালো, বাট মানে হচ্ছে সবাই তো জান না, মেয়েদের মধ্যে থেকে কিন্তু এটা ছেলেরা একটু দেখে, কারণ তারা গেমস টেমস খেলে একটু, নানান কিছু থাকে, তারা চিপসেটটা দেখে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সাধারণত ওইরকম জিনিসটা দেখে না। মেয়েদের ক্ষেত্রে বেশি দরকার হয় নান্দনিক ডিজাইনটা, অর্থাৎ বাইরের ডিজাইনটা, যে প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টের ক্যামেরার কি বলবো ডিজাইনটা কেমন, ছোট কি বড়, হাতে হাতে নিলে আমাকে ড্রেসের সাথে মানাচ্ছে কিনা, মোবাইলের ব্যাক পার্টটা কি হবে, এটার সাথে ফুল দিলে ওই যে এটা কি বলে রিং যে আছে, মোবাইলের রিং। ও ভাইয়া জানে, আপনি কিছু জানেন না, এই যে সি লাভলি। তো আপনি, সরি হৃদয় কিছু বলছেন? ওকে, সো আপনি প্রোডাক্টের ভিতরে কার্যর যে চেঞ্জেস গুলি আনতেছেন সেগুলো হচ্ছে কি আপনার ব্যবহারিক ডিজাইন, আর বাইরের আকার আকৃতির যে চেঞ্জটা আনতেছেন সেটা হচ্ছে কি আপনার নান্দনিক ডিজাইন। তো উদাহরণটা কি দিলাম? উদাহরণটা দিলাম যেমন ধরেন আপনার যে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনের ভিতরে ধরেন আগে আপনি হচ্ছে 760 ইউজ করতেন বা 765 ইউজ করতেন, এখন আপনি হচ্ছে স্ন্যাপড্রাগনের হচ্ছে 855 আপনি ইউজ করতেছেন। ঠিক আছে, তো বা হচ্ছে ক্যামেরার যেই পাওয়ার ছিল সেই ক্যামেরার পাওয়ার বা প্রসেসিং পাওয়ারটাকে আপনি বাড়ায় দিচ্ছেন, তারপর হচ্ছে ফোনের রিফ্রেশ রেট আপনি বাড়ায় দিচ্ছেন। তো এগুলি কি সব ইন্টারনাল কার্যের মানে তার কার্যক্ষমতাকে ডেভেলপ করতেছে, সেটা হচ্ছে আপনি কি ব্যবহারিক ডিজাইন। আর নান্দনিক ডিজাইন হচ্ছে বাইরের ডিজাইন, মোবাইলের কালারটা কালো দিব কি সাদা দিব, কোন একটা দিব, উপরে কি নচ দিব না, তারপর হচ্ছে কি জানি বলে ওয়াটার ড্রপ ডিসপ্লে দিব, কি দিব। তো বাইরের যে আকার আকৃতির যে চেঞ্জ গুলি করা হয় সেটা হচ্ছে কি আপনার নান্দনিক ডিজাইন। ক্লিয়ার? তারপর হচ্ছে আছে আমাদের হচ্ছে প্যাকিং ডিজাইন। প্যাকিং ডিজাইনটা হচ্ছে প্যাকেটের ডিজাইন। জাস্ট হচ্ছে এই যে যেমন ধরেন বাচ্চা যারা থাকে, ছোট বাচ্চাদের যে চিপস গুলি থাকে সেই চিপস গুলি খেয়াল করে, এই চিপস গুলির মধ্যে দেখবেন হচ্ছে ডোরেমন, তারপর হচ্ছে আরো কি থাকে, নতুন নতুন কার্টুন কি আছে বাচ্চাদের, টম এন্ড জেরি, আরো ছোট ছোট বাচ্চাদের যে কার্টুন গুলি থাকে, ভিম, ভিম, হিরো, আরো কি কি আছে, এগুলি কার্টুন দিয়ে রাখে। তো আপনি যে প্যাকেটের মধ্যে যে ডিজাইন গুলি করতেছেন সেটা হচ্ছে কি আপনার সর্ট অফ প্যাকিং ডিজাইন। আর সবার লাস্টে হচ্ছে আমাদের উৎপাদন ডিজাইন। উৎপাদন ডিজাইনটা হচ্ছে যে আপনাদের যে প্রোডাকশন প্রসেসটা আছে সেই প্রোডাকশন প্রসেসের চেঞ্জেস আছে। সে ফর এক্সাম্পল ইউ ইউজ সাম ট্রেডিশনাল ওয়ে অফ প্রোডাকশন, বা হচ্ছে ম্যানুয়াল আপনি প্রোডাকশনে যাইতেন, আগে হচ্ছে মানুষ দিয়ে কি বলবো কাজ করতেন, এখন ধরেন আপনি হচ্ছে কি বলবো মেশিন দিয়ে হচ্ছে আপনি প্রোডাক্ট প্রডিউস করতেন। তো আপনার যে উৎপাদনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে চেঞ্জেস আনছে, তো সেইটাই হচ্ছে কি আপনার উৎপাদন ডিজাইন। যেমন ধরেন আই ডোন্ট নো আপনার স্মার্ট রেস্টুরেন্টের
সম্বন্ধে জানেন? স্মার্ট রেস্টুরেন্ট, স্মার্ট রেস্টুরেন্ট সম্পর্কে কেউ জানেন? বলেন, জানেন কিনা কেউ? হৃদয় বলতে চাচ্ছে, হৃদয় বলেন, স্মার্ট রেস্টুরেন্টের সম্বন্ধে কি আইডিয়া আছে? না ভাইয়া, কোনো আইডিয়া নাই তো। আচ্ছা, আমরা রেস্টুরেন্ট বলতে সাধারণত কি বুঝি? মানুষ থাকবে, তারপর হচ্ছে কিচেনের মধ্যে মানুষ থাকবে, সে রান্না বান্না করবে, তারপরে সেই মানুষ আইসা অর্ডার নিয়ে অর্ডার আপনার কাছে পৌঁছায় দিবে, রাইট? স্মার্ট রেস্টুরেন্টের কনসেপ্ট হচ্ছে আজকে নেটে যায় হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারেন। স্মার্ট রেস্টুরেন্ট মানে হচ্ছে মানুষবিহীন রেস্তোরাঁ, সর্ট অফ মানুষবিহীন রেস্তোরাঁ। মানে হচ্ছে আপনি রেস্টুরেন্ট করবেন, ইন করার পর একটা টেবিলে বসবেন, তো টেবিলে বসার পর রোবট রোবট এসে আপনাকে মেনু দিবে যে আপনার কি কি লাগবে, বা স্ক্রিনে শো করবে আপনাদের কি কি মেনু আছে, আপনি সিলেক্ট করে দিবেন এইটা এইটা লাগবে, রোবট অর্ডার নিয়ে চলে যাবে। তারপর আপনার যে টেবিল আছে, আমরা টেবিলে বোরিং ফিল করি, দেখা গেলো ওই টেবিলের মধ্যে আমাদের যে মোবাইলের যে টাচ স্ক্রিন আছে, ওই টেবিলের মধ্যে টাচ স্ক্রিন আছে, আপনারা চাইলে একে অন্যের সাথে বসে বসে গেমস খেলতে পারবেন, বা হচ্ছে মানে যাই করেন নাকি ইন্টারেক্টিভ সেশন আপনি করতে পারবেন। তো আপনার সময়টা কেটে যাবে। তারপর পিছনে রেস্টুরেন্টের কিচেনে দেখা যাবে হচ্ছে মেশিনের মাধ্যমে হচ্ছে রেডি হচ্ছে। স্মার্ট কিচেন টুল, এখন বহুত স্মার্ট কিচেন টুল নিয়ে হচ্ছে কাজ হচ্ছে, যে অটোমেটিক নিজেরাই ফ্রাইড রাইস বানাচ্ছে, মানে সবকিছু মেশিনের মাধ্যমে প্রোগ্রামিং করা যাচ্ছে, নিজেরাই কতটুকু চাল দেওয়া লাগবে, ডিম দেওয়া লাগবে, তারপর মশলা দেওয়া লাগবে, সবকিছু দিয়ে নিজেরাই হচ্ছে রেডি করে নিচ্ছে। রেডি করার পর তারা প্লেটে দিয়ে দিচ্ছে, সেই প্লেটটা রোবট নিয়ে এসে হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো মানুষ যখন করতে যাইতো, এই মানুষগুলি করতে গেলে একটা মানে এলোমেলোর একটা বা হইতে পারতো, তো ওইখানে দেখা যায় পুরোটাই রোবটের মাধ্যমে করতেছে। ঠিক আছে? তার মানে এই যে আপনার যে প্রোডাকশন মানে প্রসেসটা ছিল, সেই প্রোডাকশন প্রসেসটাই পুরো চেঞ্জ করে দিচ্ছেন। সেটাই হচ্ছে মূলত হচ্ছে আপনাদের উৎপাদন ডিজাইন। ঠিক আছে? তো এই ডিজাইনটা হচ্ছে আপনার এই 4 ধরনের হতে পারে। তো আমাদের তো এইসব টপিক থেকে তেমন কোশ্চেন আসে না, বাট ওই যে বললাম না ইম্পর্টেন্ট কিছু বাছা বাছা টপিক করবো, তো তার মধ্যে থেকে এই টপিকটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট টপিক বা বাছা টপিক, মানে এইখান থেকে কোশ্চেন আসলে আসতে পারে। কারণ হচ্ছে পণ্য ডিজাইনটা মার্কেটিং এর সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই। তো আমাদের ওই যে প্রথমে যে ইনফরমেশনটা দরকার সেটা হচ্ছে পণ্য ডিজাইন কাকে বলে, এরপর এমসিকিউ এর জন্য দরকার হচ্ছে পণ্য ডিজাইনের ধরন, এবং রিটেনের ক্ষেত্রে আপনাকে কোশ্চেন দিতে পারে যে পণ্য ডিজাইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে? এরকম রিটেন কোশ্চেনও দিতে পারে। তো এই কয়টা পয়েন্ট হচ্ছে আপনি দেখবেন। এরপরে আমাদের যা ইনফরমেশন স্লাইডে দেওয়া ছিল সেটা হচ্ছে পণ্য ডিজাইনের গুরুত্ব। আপনি কেন এই প্রোডাক্টটা ডিজাইন করবেন? প্রোডাক্ট ডিজাইন না করে আমি মন চাইলে যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু আমি আপনার হাতে দিয়ে দিতে পারতাম, বাট কেন দিব না? কেন আমাদের এটা ডিজাইন করার দরকার আছে? ঠিক আছে? তো সেই গুরুত্বগুলি বা ইম্পর্টেন্স গুলি হচ্ছে এখানে দেওয়া। তো এখানে হচ্ছে 3টা ভাগে গুরুত্বটাকে 3টা অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে। একটা হচ্ছে ভোক্তাদের দিক থেকে, একটা দেওয়া হয়েছে বিক্রেতা বা উৎপাদনকারী যারা আছে তাদের দিক থেকে, আর একটা চিন্তা করা হয়েছে সামাজিক দিক। তো এইগুলি হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, এগুলি তো হচ্ছে এমসিকিউ তে আপনার আসার মতো তেমন না, বাট রিটেনের টুকটাক দিলে দিতে পারে। এমসিকিউ তে দিলে কোশ্চেন প্যাটার্ন অলরেডি বুঝেই গেছেন, আপনাকে কোশ্চেন দিলে দিবে নিচের কোনটি পণ্য ডিজাইনের বিক্রেতা ভিত্তিক গুরুত্ব বা ক্রেতামুখী গুরুত্ব বা সামাজিক গুরুত্ব, এরকম টাইপের আপনার এমসিকিউ দিবে। আর রিটেন দিলে যেটা আপনাকে বলবে পণ্য ডিজাইনের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবে, এরকম। তো আপনারা এখান থেকে যে গুরুত্বগুলি আছে প্রত্যেকটা পয়েন্ট একটু দেখেন। প্রথমে দেখেন ক্রেতা বা ভোক্তামুখী। যদি কোনো পয়েন্ট না বুঝেন তাহলে বলেন, আমি সেটা হচ্ছে আমি আপনাকে বুঝাই দিব। পরবর্তীতে আমি কিন্তু যদি বলেন যে সব বুঝে গেছেন, তখন আমি আপনাদের কোশ্চেন করবো। তো প্রথমে দেখেন ক্রেতা বা ভোক্তামুখী গুরুত্ব। এখান থেকে কোন জিনিসটা বুঝেন না বলেন? ক্রেতা বা ভোক্তামুখী গুরুত্ব কোনটা বুঝেন না বলেন? কার্যকারিতা বৃদ্ধি, এটা একটু বলেন। কার্যকারিতা বৃদ্ধি। আচ্ছা, ওকে। তারপর কার্যকারিতা বৃদ্ধি, যেমন ধরেন ওই যে প্রসেসর, মোবাইলের প্রসেসর যে নিয়ে যে উদাহরণটা দিলাম, সেই উদাহরণটা নিয়ে আপনাদের বলি। প্রসেসর সম্পর্কে আপনাদের টুকটাক যে কোশ্চেনটা করেছেন, কি ভাইয়া?
মোবাইলের প্রসেসর সম্পর্কে টুকটাক আইডিয়া আছে আপনার? যে হালকা আছে ভাইয়া। হালকা আছে, ওকে। যেমন ধরেন আপনি ধরেন 12,000 টাকা দিয়ে একটা ফোন কিনলেন, সেই ফোনের ধরেন প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগনের 550 বা 560 এরকম ধরনের প্রসেসর দেয়। তো আপনি সেই ফোন দিয়ে বা ইউজ করে যদি পাবজি খেলতে যান, আপনার ফোন 3 টায়ার ভাঙ্গা দিবে। পাবজি তো চিনেন, পাবজি চিনেন না? আই গেস হচ্ছে খুব জি কম ভাইয়া। লোক আছে পাবজি। তো আপনি কিন্তু কি এই কাজটা করতে পারছেন না। এখন ধরেন আপনি ফোনটা হচ্ছে 30-35 হাজার টাকা দিয়ে বা 40,000 টাকা দিয়ে একটা ফোন কিনলেন, যেখানে হচ্ছে দেখা গেল স্ন্যাপড্রাগন 730 জি অথবা হচ্ছে 7860 বা 50 এরকম কোন একটা চিপসেট দিল, যেটা দিয়ে হচ্ছে আপনি স্মুথলি আপনি হচ্ছে পাবজি গেমটা খেলতে পারবেন। তাহলে কি এই যে ইন্টারনাল যে চেঞ্জটা আসছে বা ডিজাইনটা যে করলাম আমি, ঠিক আছে, সেই ডিজাইনটা চেঞ্জের মাধ্যমে কি আমার কার্যক্ষমতা কি প্রোডাক্টটা বাড়তেছে না? জি বাড়তেছে। এই জিনিসটা জি হচ্ছে ভাইয়া, এটা এখানে বোঝানো হয়েছে। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ওকে, তারপর মান নির্দিষ্টকরণ ও পণ্য ক্রয়ের সহায়তা। মান নির্দিষ্ট করো। মান, ওকে, মান নির্দিষ্ট করো। আপনি যে ফোন কিনবেন, কয় টাকার ফোনের মধ্যে কয় টাকার চিপসেট দিবেন, কোন চিপসেটটা দিবেন, ক্যামেরার মধ্যে কয় মেগা ভাই ফোন 16 থেকে মেগাপিক্সেল বের দিবেন, হয়ে বোঝালে মনে নাকি হয় হচ্ছে ভালো হয়। বুঝিনি। ফোনের বাহিরে কিছু বলেন, আপনার বুঝতেছি না। কথাটা বুঝিনি। আচ্ছা, ফোনের বাইরে বুঝি, মান নির্দিষ্টকরণটা সম্বন্ধে, তাই না? ফোনের বাইরে মান নির্দিষ্টকরণ। আম, আচ্ছা, আপনাদের মেয়েরা তো গোল্ড ইউজ করে, গোল্ড ইউজ করে না? তো গোল্ডটা সম্বন্ধে উদাহরণ দিলে কি ঝামেলা আছে? না না, একটু বলতে পারেন। তো গোল্ডের মধ্যে তো হচ্ছে খাত ইউজ করা হয়, বা গোল্ডের মধ্যে নানান ধরনের 16 ক্যারেটের গোল্ড, তারপর হচ্ছে 21 ক্যারেটের গোল্ড, 20 ক্যারেটের গোল্ড আছে না, 18 ক্যারেটের গোল্ড, এগুলি তো বুঝেন। মানে হচ্ছে জাস্ট জি মান, ঠিক আছে? বা হচ্ছে আমরা ইটের ক্ষেত্রে বলতে পারি 1 নাম্বার ইট বলে, 2 নাম্বার ইট বলে, 3 নাম্বার ইট বলে, এরকম শুনছেন না বাড়ি করার সময়? তাহলে 1 নাম্বার ইট একটু ভালো থাকে, আর অন্যগুলির মধ্যে কি মানটা তুলনামূলক খারাপ থাকে। তো ওই যে মান নির্দিষ্ট করে দিচ্ছেন যে 1 নাম্বার, ঠিক আছে? তো আপনি যখন প্রোডাক্টটাকে ডিজাইন করতেছেন, তো আলটিমেটলি যখন কাস্টমারকে ওই প্রোডাক্টে একটা মান নির্দিষ্ট করে দিতে হয় যে আমি 1 নাম্বার ইটের মান হবে খুব মজবুত টেকসই, 2 নাম্বার ইটটা হবে ফালতু বাজে। সেই জিনিসটাই জাস্ট এখানে বোঝানো। ভাইয়া নেটওয়ার্কে মেবি প্রবলেম হচ্ছে। বুঝি নাই। বলছি নেটওয়ার্কে মেবি প্রবলেম হচ্ছে বা আপনার। সিম্পলি যদি ধরতে যান, আপনার টয়লেট নেটওয়ার্ক করতেছে। জি ভাইয়া। ভাইয়া মাঝে মধ্যে কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট হোল্ড করেন। একটা মিনিট হোল্ড করেন, আমি হচ্ছে ওয়াইফাইটা সুইচ করে নিই, তাহলে ওয়াইফাই থেকে ফোনে ঢুকে নিই। আমি ডিরেক্ট ওয়াইফাই নিচে বসে আছি, তবু যদি প্রবলেম হয় কি করবো বলেন? 1 মিনিট হোল্ড করেন, আমি ওয়াইফাইটা স্টার্ট করে নিই।
হ্যালো, জি ভাইয়া ক্লিয়ার এখন। বাংলাদেশের ওয়াইফাই থেকে কি মোবাইল ডাটা বেশি স্ট্রং হয়ে গেল নাকি? ওকে, ওই যে তাহলে হচ্ছে কোনটাতে ছিলাম, মান নির্দিষ্টকরণটা বুঝে নেই, তাই তো? আচ্ছা, তো মান নির্দিষ্টকরণের মধ্যে সিম্পলি জাস্ট একটা উদাহরণ দিই, যে আপনাদের হচ্ছে যদি বিউটি সোপ ইউজ করেন বা ইউনিলিভারের যদি লাক্স বা কোনো কিছু ইউজ করেন, তাহলে স্ক্রিনটা কিন্তু খুব একটু স্মুথ থাকে বা হচ্ছে আপনার চেহারাটা সুন্দর করার চেষ্টা করে। কিন্তু আপনি যদি কাপড় কাচার সাবান শরীরে দেন, তাহলে আপনার শরীরে হচ্ছে কি খাটপা বেশি থাকবে, শরীরটা একটু মানে কি বলবো খসখসা টাইপ বেশি হয়ে যাবে, রাইট? তো এই যে প্রত্যেকটা প্রোডাক্টে বা বিউটি সোপে ক্ষারের পরিমাণ নির্ধারণ করে দিচ্ছেন, মানটা নির্ধারণ করে দিচ্ছেন, সেটা বুঝাচ্ছে এখানে যে আপনি প্রত্যেকটা প্রোডাক্টে একটা নির্দিষ্ট মান সিলেক্ট করে দিচ্ছেন। ক্লিয়ার এখন? জি ভাইয়া। ওকে, পূর্ণ তারপর ক্রয়ের সহায়তা। পণ্য ক্রয়ের সহায়তা। আচ্ছা, এখন ধরেন আপনি আহ, একটা প্রোডাক্ট কিনবেন, ঠিক আছে? একটা ধরেন কি বলবো, সুতি কাপড়, ধরেন একটা সুতি কাপড়ে একটা ড্রেস কিনবেন। তো পলিশ, আপনাদের কাপড়টা কি দিয়ে উদাহরণ দিলে আপনাদের সুবিধা হয়? কাপড়ের মধ্যে তো সুতি কাপড়টা একটু লাক্সারি বলা হয়, তাই না? তো এখন ধরেন আপনি 5,000 টাকা দিলেন, 5,000 টাকা দিয়ে এত ফালতু একটা কাপড় পাইছেন, মানে বিক্রি করতে চাচ্ছে, যে কাপড়টা হচ্ছে কি মানে আপনার পরে কোনো কমফোর্টেবল না, কোনো মজা না, 2 দিনের মধ্যে ছিঁড়ে গেছে। আর আপনি 5,000 টাকা দিয়ে এরকম একটা কাপড় পাইছেন, মানে কম দামের মধ্যেই বলি, খুব ভালো খুব উন্নত মানের বিদেশি একটা কাপড় পাইছেন, যেটা খুব সুন্দরভাবে ডিজাইন করা, আপনি পরে অনেক কমফোর্টেবল, অনেকদিন টিকছে। তাহলে ওই যে প্রোডাক্টের মান নির্ধারণ করাটা কিন্তু সর্ট অফ কিন্তু একটা ডিজাইন, রাইট? তো আপনি যখন এই প্রোডাক্টটা ইউজ করে বা ডিজাইনটা থেকে খুশি হবেন, তখন কিন্তু সেই প্রোডাক্টটা কি আবার নতুন করে কিনতে চান। তারপরে এই যে ধরেন আপনারা প্রত্যেকদিন নিজেরা একটা সার্টেন ব্র্যান্ডের প্রতি, মানে একটা শ্যাম্পু ধরেন আপনার খুব ভালো কাজ করে, বাট অন্য কোনো শ্যাম্পু আপনার ভালো কাজ করে না। বা ধরেন একটা বিউটি সোপ, শরীরে দেওয়ার সাবান একটা খুব ভালো কাজ করে, বাট অন্য সাবান আপনার তেমন ভালো লাগে না। তার মানে কি এই সাবানটা আপনি বারবার ক্রয় করতেছেন না, তো কেন করতেছেন? ওই প্রোডাক্টটা ওইরকম ভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আপনার প্রয়োজনটা মেটানো হয়, যার কারণে আপনি ওইটা বারবার কিনেন। ঠিক আছে? তো পুনরাক্রয় বলতে রিপিট পারচেজ বুঝাচ্ছে, যে প্রোডাক্টের ডিজাইন যদি সুন্দর হয় তাহলে ওই প্রোডাক্ট আপনি বারবার কিনবেন, এটাই। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপর 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 ভাইয়া বলেন। উৎপাদন ব্যয় হ্রাস আর ইমেজ বৃদ্ধি। আচ্ছা, বিক্রেতার মধ্যে গেছেন, উৎপাদন ব্যয় হ্রাস এবং হচ্ছে ইমেজ বৃদ্ধি। ওকে, আমরা এই যে সোপ তো দেখছি, মানে হচ্ছে আমরা যে টয়লেট সোপ গুলি ইউজ করি বা শরীরের মধ্যে বাথরুম সোপ গুলি ইউজ করি, সেটা চার কোনাচ্চা না দিয়ে কেন হচ্ছে মানে একটু অ্যাঙ্গেল করে দেয়, বা ওইটার মধ্যে কেন খালি লাক্স লেখা থাকলে তো হইলো, তার সাথে কেন ফুল টুল আঁকায় দেয়? তারপর হচ্ছে ডিজাইন তো শুধুমাত্র খালি প্রোডাক্টের ক্ষেত্রেও হয় না, উৎপাদনের ক্ষেত্রেও তো হয়। তো দেখেন ওই যে যে সাবানটুক আছে, ওই সাবানের থেকে ওই জিনিসগুলো কেটে রেখে তারা একটু কম দিতে পারলে হচ্ছে আপনাকে কি প্রোডাক্টটা তাদের হচ্ছে উৎপাদন কষ্টটা কমে যায়। বা ধরেন আমার যে এই যে উৎপাদন যে প্রসেস আছে বা উৎপাদন যে ডিজাইন আছে, সেই ডিজাইনে যদি আমরা অটোমেশন আনি, তাহলে অটোমেশনের কারণে হচ্ছে নানান ভাবে আমাদের কষ্টটা কমে যায়, রাইট? তো এইভাবে হচ্ছে নানান ভাবে হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়টা হ্রাস পেতে পারে। তারপর হচ্ছে ইমেজ বৃদ্ধি। ইমেজ বৃদ্ধি বলতে বোঝাচ্ছে যখন একটা কোনো কোম্পানি কম দামে আপনাকে খুব ভালো কিছু প্রোডাক্ট অফার করতে পারবে। তো প্রোডাক্ট অফার করার মানে কি, প্রোডাক্টটাকে এইরকম ভাবে ডিজাইন করা। যেমন এই যে শাওমির কথা যে বলি, শাওমি কেন মার্কেটটা এরকম ভাবে দখল করে নিচ্ছে? তার কারণ হচ্ছে তারা প্রোডাক্টটাকে এরকম ভাবে ডিজাইন করছে যে তারা কম দামের মধ্যে খুব ভালো মানের হচ্ছে প্রোডাক্ট আপনাকে দিবে, খুব ভালো ক্যামেরা সার্ভিস দিবে, খুব ভালো হচ্ছে মানে ফোন চালাই ইউজ করেই করবেন। আগে কিন্তু এত কম দামে এত ভালো ফোন পাওয়া যাইতো না, রাইট? তো এই জিনিসগুলি আপনার প্রোডাক্টের সুনাম বৃদ্ধিতে সহায়তা করে। বা ধরেন আমরা অ্যাপেলের কথাই যদি বলি, অ্যাপেলের কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড ইমেজ আছে না? কেন আছে? তার কারণ হচ্ছে প্রোডাক্টটা ওইরকম ভাবেই ডিজাইন করা। ঠিক আছে? এইভাবে হচ্ছে নানান ভাবে হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ, বা আমরা বলতে পারি খাস বাংলার সুনামটাকে বৃদ্ধি করে। বুঝতে পারছেন এখন? বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তারপর আচ্ছা, বিক্রয়োত্তর সেবা বলতে কি বুঝেন বলেন তো? বিক্রয়োত্তর ভাইয়া সেবা আমি বলতে
বলেন, যে কেউ একজন বলেন। বিক্রয় পরবর্তী যে সেবা পাওয়া যায় সেটা। উদাহরণ দিয়ে বলেন। ভাইয়া ওয়ারেন্টি। ওয়ারেন্টি। আমাকে জিজ্ঞেস করছে, আরেকজন বললো কেন? রে আল্লাহ রে আল্লাহ রে, রুকসা রুকসা, জানি তো তুই পারবি, দুইজনে পারছিস, খেপিস না খেপিস না। হ্যাঁ হইছে, ওয়ারেন্টি বা গ্যারান্টি, যে হচ্ছে আপনি বিক্রয়ের পরবর্তীতে যে সেবাগুলি দেওয়া হয় সেটা হচ্ছে কি আপনার বিক্রয় পরবর্তী সেবা। গুড। আচ্ছা, তারপর কর্মসংস্থান, কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন, এই দুটো একটু বুঝান তো একজন। বা নতুন পণ্য প্রবর্তন, এই জিনিসগুলো বুঝেন তো। ভাই আরেকবার একটু বলেন। এখানে আছে কর্মসংস্থান, আমি আপনাকে আজ করছি যে পণ্য ডিজাইন কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি করে। পণ্য ডিজাইন সেক্টরে যারা মানে কাজ করে তারা মানে পণ্য ডিজাইন সেক্টরে যারা কাজ করে তারা নতুন কাজে ঢুকতে পারে, এরকম কিছু। হুম, এই যে রোলেক্স ঘড়ির নাম শুনছেন না? রোলেক্স, জি। আই গেস সবাই জানে। রোলেক্স ঘড়ির প্রাইস এত বেশি কেন জানেন? বা রোলস রয়েস, রোলস রয়েস কিসের ব্র্যান্ড বলেন তো? রোলস রয়েস। জানি না ভাইয়া। হ্যাঁ, কেউই জানে না রোলস রয়েস কিসের ব্র্যান্ড? আইডিয়া নাই, ভুলে গেছি। রোলস রয়েস হচ্ছে খুব নামি একটা হচ্ছে গাড়ির ব্র্যান্ড। আল্লাহ, রোলস রয়েস হচ্ছে একটা গাড়ির ব্র্যান্ড। তারপর গুচি, গুচি এটা কিসের ব্র্যান্ড? ব্যাগ। গুচি কি খালি ব্যাগই আছে? ব্যাগ না, আরো ড্রেসও আছে। এটা হচ্ছে লাইফস্টাইল, লাইফস্টাইল ব্র্যান্ড। গুচি হচ্ছে লাইফস্টাইল ব্র্যান্ড, তারপর হচ্ছে আপনার রোলেক্স হচ্ছে হ্যান্ড ওয়াচের ব্র্যান্ড, তারপর রোলস রয়েস হচ্ছে আপনার গাড়ি বা অটোমোবাইলস এর ব্র্যান্ড। ঠিক আছে, তো এখানে যে বললো কর্মসংস্থান, এই যে প্রোডাক্ট গুলির কথা বললাম না, যেমন গুচির কথা যদি সরি রোলস রয়েসের কথা যদি বলি, তাদের গাড়িগুলি সম্পূর্ণরূপে হ্যান্ডমেড, মানে হচ্ছে গাড়ির যে উপরের রং করা হয় সেটা হ্যান্ডমেড। তারপর তাদের গাড়ির প্রত্যেকটা পার্ট, মানে ওই যে কি বলবো, পায়ের যে মানে এটা কি বলে শিল্ড যে আছে, আবরণটা যে আছে, সেই আবরণটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা হাতের মাধ্যমে মেজার করা হয়, মেশিনে না, হাতের মাধ্যমে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু সর্ট অফ হচ্ছে আপনার প্রোডাক্ট ডিজাইনের ইনক্লুডেড। তো তারা যদি না থাকতো, মানে এই জিনিসগুলি যদি না থাকতো, তাহলে ওই লোকগুলির তো কাজ হইতো না। আর এই যে প্রোডাক্ট ডিজাইন করতে যে দেখা গেল গ্রাফিক্স এর কাজ করতে হয়, আরো নানান ধরনের কাজ করতে হয় না। তো নানান ওয়েতে এই পণ্য ডিজাইনটা নানান মানুষের হচ্ছে কি কর্মসংস্থানগুলি সৃষ্টি করে। ক্লিয়ার? তারপর ভোগ বৃদ্ধি বলতে কি বুঝায় বলতো? পণ্য ডিজাইন কিভাবে ভোগ বৃদ্ধি করে? পণ্য ডিজাইন কিভাবে ভোগ বৃদ্ধি করে? কাস্টমাররা নতুন পণ্য কিনে যদি স্যাটিসফাইড হয় তাহলে ওইটা আবার নতুন করে কিনে মানে ব্যবহার বৃদ্ধি পায়। হুম, ওই যে আমরা একটু আগে যে পড়ছিলাম যে রিপিট পারচেজ, অর্থাৎ রিপিট পারচেজের মাধ্যমে কি আস্তে আস্তে আমাদের এই ভোগগুলির পরিমাণ বৃদ্ধি পায়। ক্লিয়ার? তো আই গেস হচ্ছে পণ্য ডিজাইন নিয়ে তেমন গুরুত্ব নেওয়ার কারো কোনো প্রবলেম নেই, আছে? পণ্য ডিজাইন এর গুরুত্ব সম্পর্কিত প্রবলেম আছে আর কারো? নো, আই গেস। তো এরপরে আমরা মুভ করি, এরপরে বৈশিষ্ট্য। এই পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য এগুলিতে আসলে আপনাদের দরকার। আপনারা যদি মন চায় আপনাদের বাকি যে পড়া আছে বা ইম্পর্টেন্ট পড়াগুলি পড়ে সময় থাকে, তাহলে হচ্ছে টপিক টুকটাক দেখতে পারেন। ডিজাইনের বৈশিষ্ট্য যে কম্পিউটার নির্ভর হবে, যে কম্পিউটার হবে। নমনীয় বলতে বোঝানো হচ্ছে এই প্রোডাক্টের ডিজাইন যে আছে সেটা আপনি চাইলেই হচ্ছে চেঞ্জ করতে পারবেন। সে ফর এক্সাম্পল এই যে আমরা স্মার্টফোন কিনি, সেই স্মার্টফোনের একটা অন্যতম বৈশিষ্ট্য, চাইলেই এই ডিজাইনটা বা কাঠামোটাকে চেঞ্জ করা যায় নতুন নতুন আপডেটস দিয়ে। তো সেটা হচ্ছে নমনীয়তা, যে আপনি চাইলে খুব ইজিলি হচ্ছে প্রোডাক্টের ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ধরেন রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ হচ্ছে যে আপনার প্রোডাক্টটা ডিজাইন করবেন,
যাতে ওই প্রোডাক্টটা মানে হচ্ছে ইজিলি মেইনটেইন করা যায়। যেমন যদি আমরা এসির কথা বলি, ঠিক আছে, এসিটা কিন্তু কয়দিন পর পরই হচ্ছে আমাদের মানে মেইনটেইন করতে হয়। তো এখন এসিটা যদি এরকম ভাবে ডিজাইন করা হতো বা বানাইতে হতো যে এটা আমি মেইনটেইন করার কোনো ওয়ে নেই, খোলা যায় না, কোনো কিছু করা যায় না, পরিষ্কার করা যায় না, তাহলে কিন্তু সেটা খুব ঝামেলা হতো। তো পণ্য ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলোও আপনাকে মাথায় রাখতে হবে। তারপর এইখানে দেওয়া আছে উপযোগ সম্পন্ন এবং কার্যকরী। তো উপযোগ সম্পন্ন বলতে বোঝানো হচ্ছে চাইলে তো হচ্ছে চোখের মধ্যে এনো সেনো নানান জায়গায় হচ্ছে ট্যাটু টুটু করে রাখতে পারতাম, ফুল ফুল করে রাখতে পারতাম, খালি যে ট্যাটু টুটু আঁকায় দিলেই হচ্ছে কিন্তু সেটা ডিজাইন হয়ে যাবে না। আপনার ডিজাইন করার ক্ষেত্রে সেই ডিজাইনটা যাতে অবশ্যই অবশ্যই কাস্টমারদের জন্য কোনো ভ্যালু অ্যাড করে। যদি ভ্যালু অ্যাড করতে না পারে তাহলে আলটিমেটলি সেই জিনিসটা প্রোডাক্টটা আপনার জন্য ডিজাইনটা কোনো ভ্যালুয়েবল না। যেমন শাওমির একটা ফোন বেরিয়েছিল মিমিক্স আলফা, তাদের একটা ফোন ছিল মিমিক্স আলফা। আমাদের স্ক্রিনটা তো জাস্ট উপরে থাকে, ওদের স্ক্রিনটা ছিল 360 ডিগ্রি, অর্থাৎ সামনেও স্ক্রিন, পিছনেও স্ক্রিন, ডাইনেও স্ক্রিন, বামেও স্ক্রিন, পুরোটাই স্ক্রিন। এটা কিন্তু কনসেপ্ট না, রিয়েল প্রোডাক্ট শাওমি মিমিক্স আলফা। আপনার চাইলে ইউটিউবে ভিডিও সার্চ দিলে হচ্ছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। বাট প্রোডাক্টটা এত সুন্দর করে ডিজাইন করা আছে, কিন্তু প্রোডাক্টটা আসলে মানুষজন ইউজ করে অতটা কমফোর্টেবল হয়নি। মানে ওই জিনিসটা মানুষের ভিতরে তেমন ভাবে কোনো এক্সট্রা কিছু বেনিফিট তারা অ্যাড করতে পারে নাই, যার কারণে কিন্তু ওই প্রোডাক্টটা তেমন মার্কেট ক্যাপচার করতে পারে নাই। তো প্রোডাক্ট যে ডিজাইন করলে হবে না, সেই প্রোডাক্টটা যাতে অবশ্যই মানুষের উপযোগ মানে হচ্ছে কি অভাবটাকে পূরণ করতে পারে, সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর সবার লাস্টে হচ্ছে বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবা দ্বারা এখানে যেন হচ্ছে যে আপনি বেশি বেশি বিক্রি করার পর ওয়ারেন্টি গ্যারান্টির কারণে প্রোডাক্টটা বারবার রিপেয়ার করতে হয়, তাহলে কি আপনার অনেক কস্ট হবে। আর আপনার কস্ট হওয়া মানে হচ্ছে কি আপনার কোম্পানির জন্য ক্ষতি। তো প্রোডাক্ট এরকম ভাবে ডিজাইন করবেন যাতে হচ্ছে আপনার এই বিক্রয়োত্তর সেবাটা খুব কম দিতে হয়, আপনার কস্টটা যাতে খুব কম। বুঝতে পারছেন পণ্য ডিজাইনের বৈশিষ্ট্যগুলি? ক্লিয়ার সবগুলি পয়েন্ট? ভাইয়া তো পণ্য ডিজাইনের পরে আছে কাস্টমাইজেশন। এইটার সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। কাস্টমাইজেশনের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। কাস্টমাইজেশন হচ্ছে আপনার প্রত্যেকটা ব্যক্তিকে বা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে আলাদাভাবে জাজ করে তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টটাকে দেওয়া। যেমন আপনি যখন কোনো টেইলরের কাছ থেকে ড্রেসটা বানান, ড্রেসটাই আপনার জন্য ডিজাইন করা, সেটা হচ্ছে সর্ট অফ আপনার জন্য কাস্টমাইজেশন। নাইকি হচ্ছে মেবি নাইকি 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 হচ্ছে তাদের একটা করছিল যে তারা কিন্তু যে শুজ গুলি বিক্রি করে বা শুজ কোম্পানি যারা আছে তারা যে বিক্রি করে তারা একটা নির্দিষ্ট সাইজে বিক্রি করে, যে 41 সাইজ বা 42 সাইজ। বাট দেখা যায় সবার পায়ের মাপ কিন্তু এখন 41 সাইজ থেকে কিন্তু পা সামনে চিকন থাকে, কারো পা হচ্ছে পিছনে হচ্ছে মোটা থাকে। তো মানে শুজটা ঠিক মতো অ্যাডজাস্টেড হয়। তো তখন নাইকি করলো কি, নাইকি তারা হচ্ছে একটা স্পেশাল মেশিন দেয়, মেশিনের মধ্যে যে প্রোডাক্ট মানে যে শুটা আপনার পছন্দ হয় বা ডিজাইনটা চয়েস করবেন, পরে আপনি ওই মেশিনে যখন পা রাখবেন ওই মেশিন অটোমেটিক আপনার পায়ের মাপটা নিয়ে তারা নিজেরা সাথে সাথে হচ্ছে ওই মাপে হচ্ছে সোল কেটে আপনাকে শুটা রেডি করে সাথে সাথে হচ্ছে আপনাকে দিয়ে দিবে। তার মানে এই যে শুটাকে প্রডিউস করা হচ্ছে সেটা শুধুমাত্র কি আপনার জন্যই করা হচ্ছে। সেগুলো হচ্ছে সর্ট অফ আপনার হচ্ছে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশনের ক্ষেত্রে শুধুমাত্র জাস্ট আপনার সংজ্ঞাটা মনে রাখলেই কয়টা না, এই সংজ্ঞা থেকে হচ্ছে মূলত আপনাদের কোশ্চেনটা আসবে। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। ওকে, কাস্টমাইজেশনের পরে আছে যে আমরা যে প্রোডাক্ট ডিজাইন নিয়ে কথা বললাম, প্রোডাক্ট ডিজাইনের ধারাবাহিকতাটা কি বা প্রোডাক্ট ডিজাইনটা আপনি কিভাবে করবেন। তো এইখান থেকে এমসিকিউতে আপনাকে কোশ্চেন দিতে পারে যে আপনার প্রোডাক্ট ডিজাইনের কোন ধাপ কি, শেষ ধাপ কি, ভোক্তামুখী ধাপ কোনটা, উৎপাদনমুখী ধাপ কোনটা, বা নিচের কোনটি পণ্য ডিজাইনের ধাপ বা পর্যায়ে আছে বা নাই, এরকম টাইপের আপনাকে কোশ্চেন দিবে পণ্য ডিজাইন থেকে। ক্লিয়ার? এই টপিকটা হচ্ছে কি আপনার জন্য ইম্পর্টেন্ট। সো পণ্য ডিজাইনের আমাদের ধাপ হচ্ছে 5টা, অর্থাৎ 5টা প্রসেসে হচ্ছে আমরা প্রোডাক্টটাকে ডিজাইন করতে পারি। একটা প্রোডাক্টটাকে হচ্ছে উদ্যোগ। উদ্যোগ কি মানে আপনাকে
মানে ফার্স্টে ইনিশিয়েটিভ নিতে হবে যে আমি একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছি, এই প্রোডাক্টের ডিজাইনটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি চিন্তা ভাবনা না করেন, উদ্যোগী যদি না নেন, তাহলে সেই প্রোডাক্টটার চেঞ্জেস আনবেন কি করে? ঠিক আছে, তো প্রথম কাজটা হচ্ছে কি আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোগ গ্রহণ করার পরের কাজটা হচ্ছে ধারণা উন্নয়ন গ্রহণ করতে হবে। ধারণা উন্নয়ন কি, যে প্রোডাক্টের রংটা কি হবে, কালারটা কি হবে। তো সেই আইডিয়াটা আপনি কোথা থেকে পাবেন? সেই আইডিয়াটা পাবেন ডেফিনেটলি ভোক্তাদের কাছ থেকে। এরপরে করোনা স্টার্ট হলো, প্রথম অবস্থায় কিন্তু সব এই যে এক কালার এরকম সার্জিক্যাল মাস্ক পাওয়া যেত, রাইট? কিন্তু পরবর্তী কালার ব্লু কালার আর মানুষের ভালো লাগে না, মানে এটার মধ্যে মানুষের ভ্যারাইটি লাগবে। তারপরে ওই যে যারা প্রডিউসার ছিল তারা করলো কি, এটার মধ্যে বাহারি ডিজাইন আনা শুরু করলো, হলুদ কালার, নীল কালার, ফুল ফুল দিয়া, মেয়েদের জন্য পিঙ্ক কালার, নানান কিছু। তাহলে এই যে চেঞ্জেস করা গুলি দরকার, আর মানুষ কিনতে ভালো লাগে না, তো এই আইডিয়া গুলি কোথা থেকে আসছে? আমার ভোক্তা যারা আছে তাদের কাছ থেকে আসছে, রাইট? তো এর জন্য প্রোডাক্ট ডিজাইনটা কেমন হবে সেই ধারণাটা পাবেন কার কাছ থেকে? ডেফিনেটলি ভোক্তাদের কাছ থেকে। তো আপনি ভোক্তাদের কাছ থেকে আইডিয়া পাইলেন যে আমার প্রোডাক্টটা এইভাবে এইভাবে ডিজাইন করা দরকার। এখন জাস্ট আইডিয়া পাইলেই তো হবে না, আপনার সেই প্রোডাক্টটা প্রডিউস করার সামর্থ্য আছে কিনা সেটাও তো আপনার জানতে হবে, রাইট? এখন আপনাদের ওই যে কি বলবো, ধরেন অনেক মানুষই মোবাইল ফোনের সামনে যে ক্যামেরা আছে, এই সামনের মধ্যে স্ক্রিন কাটটা যে ক্যামেরা দিয়ে রাখে, এই জিনিস তাদের পছন্দ না। তারা হাওয়ার মধ্যে ক্যামেরা থাকবে, মানে ক্যামেরা থাকবে কিন্তু দেখা যাবে না। বাট সেই জিনিস কিন্তু প্রত্যেকটা কোম্পানির পক্ষে প্রডিউস করা সম্ভব না। সবার পক্ষে, খাস বাংলায় সবার পক্ষে সবকিছু করা সম্ভব না। আপনার পক্ষে চাইলে কারিনা কাপুর বা ক্যাটরিনা কাপুরের ডেট করা পসিবল না, রাইট? আপনার পছন্দ, কিন্তু আপনি চাইলেও সেটা ডেট করতে পারবেন, কারণ কি আপনার সামর্থ্য নাই। ঠিক সেম ভাবে পরবর্তীতে উৎপাদনমুখী পর্যায়ে, অর্থাৎ কোম্পানির সামর্থ্য আছে কিনা সেই ডিজাইন অনুযায়ী প্রোডাক্টটাকে প্রডিউস করা, সেই জিনিসটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। তো আপনি যদি বিশ্লেষণ করে দেখলেন যে ইয়েস আপনার সামর্থ্য আছে বা সামর্থ্য আছে এই জিনিসটা বা এই ডিজাইনের প্রোডাক্টটা প্রডিউস করার, পরবর্তী কাজটা হবে আপনি প্রোটোটাইপ তৈরি করবেন। প্রোটোটাইপ বলতে বুঝাচ্ছি মানে পাইলট স্টাডি করবেন। যেমন এই যে বাংলাদেশে যখন ইভিএম আসলো, অর্থাৎ মানে আগে তো আমরা ভোট কিনতে যাই হচ্ছে বাক্সের মধ্যে ভোট দিতাম, পরবর্তীতে ভোট আসলো কি মেশিনের মাধ্যমে ভোট দিতাম। তো প্রথম অবস্থায় সারা বাংলাদেশে কেন দিল না? তার কারণ প্রথম অবস্থায় ওই মেশিন দুই এক জায়গায় দিয়ে তারা ভুল ত্রুটি আছে কিনা প্রোডাক্টে সেই জিনিসটা বের করতে চাইছে, রাইট? তো পাইলট প্রোডাক্ট বা প্রোটোটাইপ প্রোডাক্টের মাধ্যমে বা পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে দেখা হয় এই প্রোডাক্টের মধ্যে আরো কিছু চেঞ্জেস আনা পসিবল কিনা, আরো কোনো চেঞ্জেস আনবো কিনা, বা আমরা কোনো প্রবলেম ফেস করতেছি কিনা। যদি আমরা কোনো প্রবলেম ফেস না করি, সবকিছু ঠিক আছে, কাস্টমারদের মন অনুযায়ী হচ্ছে, তখনই হচ্ছে কি আমরা আলটিমেট চূড়ান্ত উৎপাদনে চলে যাব, যে আমরা মাস প্রোডাকশন যেটাকে বলি, ম্যাস প্রোডাকশন, সেই প্রোডাকশনে চলে যাবে এবং ভোক্তাদের কাছে হচ্ছে কি আমি প্রোডাক্টটা তখন বাণিজ্যিকরণ বা ডেলিভারি করা স্টার্ট করে দেব। ক্লিয়ার? পণ্য ডিজাইনের সবগুলি পর্যায়ে। এখান থেকে কিন্তু রিটেনও কোশ্চেন আসতে পারে, এখান থেকে কিন্তু যদি আপনার কোশ্চেন দেয় রিটেনের কোশ্চেন আসতে পারে যে পণ্য ভাইয়া ডিজাইনের পরীক্ষা উৎপাদন একবার বলেন। বুঝি নেই। পরীক্ষামূলক উৎপাদনটা আরেকবার একটু বলেন। পরীক্ষামূলক উৎপাদন অবস্থায় অল্প কয়টা প্রোডাক্ট মানে প্রডিউস করে সেই প্রোডাক্টটা প্রডিউস করার পর অল্প কয়েকজন মানুষের কাছে দিবেন যে ভাই তোরা দেখ এই প্রোডাক্টের সবকিছু ঠিক আছে কিনা, ঠিক মতো ভালোভাবে চলতেছে কিনা, প্রোডাক্টটাকে কোনো নতুন ভাবে আরো আপডেট করা যায় কিনা, সেটাই হচ্ছে আপনার পরীক্ষামূলক উৎপাদন। যখন ওই পরীক্ষামূলক উৎপাদন আপনার সাকসেসফুল হবে তখনই হচ্ছে কি আপনি চূড়ান্ত উৎপাদন যাবে। এই যে করোনা ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনের মধ্যে হচ্ছে কি প্রথমে হচ্ছে কি তারা হচ্ছে নিজেরা নানা ধরনের টেস্টিং করে, তাই না? তার মানে সেটা হচ্ছে কি আমার পরীক্ষামূলক ইন্দুরে আমি টিকা দিতেছি, এটা হচ্ছে কি আমার পরীক্ষামূলক উৎপাদন। যখন এই পরীক্ষামূলক উৎপাদন আমি সাকসেসফুল হব তখন আলটিমেটলি যে মানুষের আমি হচ্ছে কি এই টিকা দেওয়া স্টার্ট করব, সেটা হচ্ছে আমার চূড়ান্ত উৎপাদন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখান থেকে কিন্তু আপনি কোশ্চেন দিতে পারে, রিটেনের কোশ্চেন দিতে পারে কি এরকম যে পণ্য ডিজাইন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর আপনাকে দিতে পারে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন একটা ভোক্তামুখী প্রক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করো, এরকম টাইপের আপনাকে রিটেনে কোশ্চেন দিতে পারে। ক্লিয়ার?
তো এরপরে আছে আমাদের পণ্য ডিজাইনের প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ আপনার পণ্যের ডিজাইনটা কেমন হবে, সেই ডিজাইনটা কেমন হবে সেইটা ডিসাইড করবে কোন কোন ফ্যাক্টর। আপনার প্রোডাক্টের ডিজাইন কেমন হবে সেই ডিজাইনটা বা ডিজাইন প্রভাব ফেলবে কোন কোন ফ্যাক্টর, সেই ফ্যাক্টরস গুলি হচ্ছে এখানে দেওয়া আছে, যে পণ্য ডিজাইনের সময় আপনি কোন কোন জিনিসের উপর নজর দেবেন সেই জিনিসটা এখানে দেওয়া আছে। তো কোন পয়েন্টটা বুঝে না যে এই জিনিসটা কেন ভাইয়া পণ্য ডিজাইনে বলেন, আমি সেই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। ভাইয়া উৎপাদন সুবিধা। আচ্ছা, পণ্যের উৎপাদন সুবিধা। ওকে, দাঁড়ান সিম্পলি ভাবি আপনাদের এটা কি দিয়ে বোঝানো যায়। আচ্ছা, যেমন ধরেন এই যে রোলস রয়েসের যে উদাহরণটা দিচ্ছি বা হচ্ছে রোলেক্স ঘড়ির যে উদাহরণটা দিচ্ছি, এগুলি কিন্তু হ্যান্ডমেড, ঠিক আছে। ডিজাইন করার ফলে কিন্তু সময় অনেক বেশি যায় এবং কস্টিংটাও কিন্তু হচ্ছে অনেক বেশি হয়, রাইট। তো এখন আমি যদি এই জিনিসটা মেশিনের মাধ্যমে করি তাহলে হচ্ছে কি আমার ব্যয়টা কম। তো এই যে উৎপাদন ব্যয় কমানোর জন্য যদি আমি এই সুবিধাটা করতে চাই তাহলে হচ্ছে কি আমার প্রোডাক্ট ডিজাইনে আমার চেঞ্জ আনতে হচ্ছে, রাইট। তো এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে উৎপাদন সুবিধা ভোগ করতে চাইলে তখন হচ্ছে কি আপনার প্রোডাক্টের ডিজাইনটা হচ্ছে কি আপনাকে চেঞ্জ করতে হবে, আইদার প্রোডাকশন প্রসেসে চেঞ্জ করতে হবে বা প্রোডাক্টের ডিজাইন করতে হবে। ক্লিয়ার? না ভাইয়া, এখনো ক্লিয়ার হন নাই? বলেন বুঝি নাই, বুঝি। আরেকবার বলেন ভাইয়া। আরেকবার বলবো, আচ্ছা তাহলে অন্য উদাহরণ দিই। আমরা কয়দিন আগে একটা ভিডিও আপনাকে দেখাইছিলাম না, কোনটা ছিল, নাইক এডিডাস এর ছিল, যে সমুদ্র থেকে প্লাস্টিক নিয়ে তারা হচ্ছে নতুন করে প্রোডাক্ট বানাইছে, দেখছিলেন ভিডিওটা, মনে আছে না? জি হ্যাঁ। ভাইয়া। সমুদ্র থেকে। তাহলে দেখেন ওই জিনিসটা কেন করছে, কারণ হচ্ছে উৎপাদন সুবিধা নেওয়ার জন্য, যে আমাদের র মেটেরিয়াল যাতে আমার কস্টটা কমে যায়, এটা যাতে কমে যায়, তাই না? এখন এই ব্যয়টা কমানোর জন্য ওই যে উৎপাদন সুবিধাটা আছে, কাঁচামাল প্রাপ্তির যে সুবিধাটা আছে, ওই সুবিধা বা উৎপাদনের ওই সুবিধাটা নেওয়ার জন্য কি আমি এখন প্রোডাক্ট ডিজাইনের মধ্যে চেঞ্জ আনতেছি, যে প্রোডাক্ট মালটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো ওইটাও তো হচ্ছে সর্ট অফ এক ধরনের ডিজাইন, ওইটাও তো হচ্ছে এক ধরনের ডিজাইন। আমি যে প্রোডাক্টের কাঁচামালটা চেঞ্জ করে প্রোডাক্টটা তৈরি করতেছি সেটাও তো একটা সর্ট অফ ডিজাইন। কার্যক্ষমতা এক ধরনের চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন আগে যদি একটা প্রোডাক্ট মানে হচ্ছে কি বলবো নরমাল লেদার দিয়ে বা ধরেন হচ্ছে নরমাল প্রোডাক্ট বানাইতাম, তাহলে হচ্ছে কি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এখন প্লাস্টিক দিয়ে বানাচ্ছে, এই জিনিসটা কি আরো বেশি টিকসই, বেশি। তো সেটাও তো হচ্ছে কার্যক্ষমত ডিজাইন। ক্লিয়ার ব্যাপারটা? এখন এখন বুঝতে পারছেন না? এখনো বুঝেন নাই? বুঝছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। তারপর 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 কাঁচামালের কাঁচামালের পর্যাপ্ততা। আচ্ছা, যেমন ধরেন আমরা এরকম প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের কাঁচামালটা এত রেয়ার যেটা খুব মানে পাওয়াই যায় না বললে চলে, ঠিক আছে। তো সে ফর এক্সাম্পল আপনারা এটার মানে একটা কাঠ আছে, এই কাঠটার নাম মনে নেই, আমি উড জানি বলে এটাকে। ওই কাঠ থেকে আপনার হচ্ছে স্মেল মানে আতর তৈরি করা হয় এবং ওই আতরের দাম এত এত বেশি বলার বাইরে, প্রায় হচ্ছে ছোট্ট একটা শিশির দামই প্রায় 10-15 লাখ টাকা। মানে একটা কাঠ আছে, সেই কাঠে মানে পোকা বা ঘুণ ধরে কাঠটাকে পচায় দেয়। তো ওই পচা কাঠ থেকে যে স্মেলটা বেরোয় এত সুন্দর স্মেল, ওইটা ওই মানে ছোট্ট একটু দামি হচ্ছে অনেক বেশি। কিন্তু প্রাকৃতিক ভাবে ওই কাঠটা পাওয়া খুব খুব খুবই দুর্লভ, খুবই দুর্লভ। কোন পরবর্তীতে তারা করতেছে কৃত্রিম ভাবে কাঠটাকে পচায় আর নিজেরা পচায় তারা হচ্ছে সেন্ট প্রডিউস করতেছে। তাহলে এখন দেখেন আমার কাঁচামালের পর্যাপ্ততা নাই, আমার কাঁচামাল কিন্তু স্বল্প। স্বল্প থাকার কারণে আমার প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টের মধ্যেও ডিজাইনের মধ্যে আমি চেঞ্জ আছে, যে প্রাকৃতিক প্রোডাক্ট একটা, কৃত্রিম প্রোডাক্ট হচ্ছে একটা।
এখানে বোঝানো যে আপনার প্রোডাক্টের প্রাপ্যতার উপরও আপনার প্রোডাক্টের ডিজাইন কেমন হবে সেই জিনিসটা ডিসাইড করে। ক্লিয়ার? জি। প্লান্ট এন্ড যন্ত্রপাতি। প্লান্ট এবং যন্ত্রপাতি, আচ্ছা ধরেন আপনার কাছে মেশিন বা আপনার কোম্পানিতে এরকম মেশিন টেশিন আছে বা এরকম যন্ত্রপাতি আছে যেগুলি মাইন্দার আমলের, যেগুলির মাধ্যমে এখন নিখুঁত ভাবে ধরেন কোনো কাগজে কাজ করা যায় না বা কোনো কাঠের কাজ করা যায় না, ঠিক আছে? তো এখন যদি আপনি নতুন নতুন যন্ত্রপাতি ইনস্টল করেন বা নতুন সেটার মাধ্যমে কি হচ্ছে কি সুন্দর করে আরো প্রোডাক্টটাকে আরো ভালোভাবে ডিজাইন করতে পারবেন, রাইট? সেই জিনিসটাই জাস্ট এখানে বোঝানো হচ্ছে। এখন তা বুঝ বা অন্য উদাহরণ দিব কোনটা? অন্য উদাহরণ আচ্ছা, যেমন ধরেন এই যে আমরা আসবাবপত্র যে মানে খাটের যে ডিজাইন গুলি আছে বা দরজার যে নকশাগুলি আছে, এই নকশাগুলি সাধারণত কি করে? কাঠমিস্ত্রি করে, রাইট? কাঠমিস্ত্রি জি করে না? ভাইয়া। ওকে, তো এই কাঠমিস্ত্রি কিন্তু আগে করতো, এবং কাঠমিস্ত্রির মাধ্যমে যদি আপনি করতে যান সময় ডিজাইনটা নিখুঁত বা পারফেক্ট হয় না। তো বর্তমান সময়ে বড় বড় যে সকল কোম্পানি আছে তারা এই করার জন্য নতুন নতুন যন্ত্রপাতি ইউজ করে, মেশিন ইউজ করে, যেগুলির মাধ্যমে আপনি খুব নিখুঁত ভাবে অনেক কিছু হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন, যেটা মানুষের পক্ষে করা খুব। এই যে বা আমরা এই যে ফোনের চিপসেট বলি বা প্রসেসর বলি, এগুলো একদম মাইক্রো চিপসেট, ছোট ছোট, মানে আমাদের জন্য হাতে করা খুব ডিফিকাল্ট, কিন্তু কম্পিউটার কিন্তু বা মেশিনের মাধ্যমে কিন্তু এই খুব ইজিলি করা যায়। এখানে বোঝা যাচ্ছে যে প্লান্টের মাধ্যমে বা যন্ত্রপাতির মাধ্যমে আপনার প্রোডাক্টের ডিজাইনটা কতটা নিখুঁত হবে, এরকম হবে সেই জিনিসটা ডিসাইড করানো সম্ভব। ক্লিয়ার? ওকে। আর কিছু? ভাইয়া স্থায়িত্বটা। স্থায়িত্ব, আচ্ছা চায়নার প্রোডাক্ট কয়দিন টিকে সাধারণত? খুব তাড়াতাড়ি, তাই না? আমরা যে আছি, আমাদের বাবা মার দেখবেন একটা টেন্ডেন্সি ছিল, বা তারা যখন আগে কোন ইলেকট্রনিক ডিভাইস কিনতো দেখতো কোন জিনিসটার ওজন একটু বেশি ভারী, যে বেশি ভারী তার মানে সেটাই ভালো। বা আমাদের বাবা মার আমলে যে ডিভাইসগুলি পাওয়া যেত সেই জিনিসগুলি কিন্তু অনেক লং টাইম টেকসই ছিল, বেশি দিন টিকতো না, মানে হচ্ছে বেশি দিন টিকতো। তো যখন কোন ডিজাইনার যারা আছে না, তারা প্রোডাক্টটাকে এরকম ভাবে করে যাতে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত ওই প্রোডাক্টের স্থায়িত্বটা থাকে। যদি ওই প্রোডাক্টের স্থায়িত্বটা নষ্ট হয়ে যায় তখন ওই যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিতে হয়। তো আপনাকে 5 বছরের ওয়ারেন্টি দিলে প্রোডাক্টটা এরকম ভাবে ডিজাইন করেন, বিলিভ অর নট, প্রোডাক্ট এরকম ভাবে ডিজাইন করা যে 5 বছরের আগে নষ্ট হবে না, দেখা যাবে 5 বছর যাওয়ার পর পরই নষ্ট হয়ে যাবে। এবং এই ডিজাইনটা মানে হচ্ছে মেইন টপিক হচ্ছে এটা, বাট এটার বাইরে একটা জিনিস আপনাদের আর কি মার্কেটিং এর ইন্টারনাল একটা কনফ্লিক্ট। যখন প্রোডাক্ট ডিজাইন করা হয় তারা ওই জিনিসটা সার্টেন সময় শেষে যে মানে তারা ইচ্ছা করে চাইলে প্রোডাক্টের লাইফ সাইকেলটা অনেক বাড়াইতে পারে, বাট তারা ইচ্ছা করে এরকম ভাবে করে যাতে প্রোডাক্টটা একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যায়। কেন? যাতে হচ্ছে তারা যে নতুন প্রোডাক্ট দিবে সেই প্রোডাক্টটা যাতে আপনি কিনতে পারে। ধরেন আপনাকে একটা টিভি কিনছেন, সেই টিভি 40 বছর ধরে চলতেছে, তাহলে 40 বছরে আপনার কাছে কয়টা প্রোডাক্ট কোম্পানি বিক্রি করতে পারছে? একটা। এখন এই প্রোডাক্টটা যদি 5 বছর বা 10 বছর পর পর যে যদি নষ্ট হয়ে যায়, তাহলে 40 বছরের কাছে আগে প্রোডাক্ট বিক্রি করতে পারবে 4টা। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে সর্ট অফ মার্কেটিং একটা স্ট্র্যাটেজি। এই যে আইফোন যে বলি, আইফোন খুব ভালো ব্র্যান্ড, কিন্তু আইফোনের সবচেয়ে বড় দুর্বলতা কি প্রোডাক্টের? কেউ কি বলতে পারবেন একজন? তার প্রোডাক্টে একটা ফল্ট আছে, কিছুদিন চালানোর পরেই ওইখানে একটা ফল্ট দেখা যায়। আইফোনের সবচেয়ে বড় ফল্ট কি বলেন তো? কেউ বলতে পারবেন? আসেন ক্লাসে না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? ভাইয়া না আইফোন ভাই, আমি থাকলে থাকলে তো ভাইয়া বলবো। বুঝি নেই। ভাইয়া আইফোন যে তাহলে না বলবো। আচ্ছা, ব্যবহার করলে করতে ওকে, যাই হোক করবেন ইনশাল্লাহ, একদিন করবেন। বড় বড় কোম্পানিতে যখন জব করবেন দেখা যায় ভালো নামি ফোনে। আইফোনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনি 2-3 বছর যাওয়ার পরে তাদের ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাদের ব্যাটারি বেশি দিন টেকসই হয় না। ঠিক আছে? তো ব্যাটারি টেকসই না হওয়ার কারণেই হচ্ছে তাদের প্রোডাক্টটা ড্যাম খাওয়া স্টার্ট হয়ে যায়। প্রোডাক্টকে তারা আইফোনে এরকম লেভেলে আপডেট দিতে থাকে
দিতে ফোন ফাস্ট না, উল্টা স্লো বানায় ফেলে, স্লো বানায় ফেলে। এবং শুধুমাত্র আইফোন না, প্রত্যেকটা ফোনের মধ্যে এটা কিন্তু একটা ইন্টারনাল, আপনি ফোন স্লো বানায় ফেলতে যে প্রোডাক্ট মানে গুলি আসতেছে বা মডেল গুলি আসতেছে, সেই মডেলের ফোন গুলি যাতে আপনি কিনেন, ঠিক আছে? তো সেই জিনিসটা হচ্ছে মূলত আপনার সাইটের সাথে রিলেটেড, যে আপনার সেই জিনিস হয় হচ্ছে প্রোডাক্ট। ক্লিয়ার এখন? জি ভাই। ওকে, তারপর আর কোনো পয়েন্টে প্রবলেম আছে? এখানে আর কোনো পয়েন্টে প্রবলেম আছে? নাই, আই গেস। ওকে, কেউ কোম্পানির সুনাম নিয়ে বললেন না, তার মানে আপনারা জানেন। একটু বুঝান তো আমাকে কোম্পানির সুনামটা সম্পর্কে, যে কোম্পানির সুনাম কিভাবে প্রোডাক্ট ডিজাইনে সহায়তা করতে পারে। একটা প্রোডাক্টে যদি কোনো কাস্টমার স্যাটিসফাইড হয়, তাহলে তো সে এটা আরো 5 জনের কাছে রেকমেন্ড করবে। সে যখন ওই প্রোডাক্টের সুনাম বাড়বে, এইভাবে কোম্পানির সুনামও বাড়বে। এর জন্য সুনাম বানানোর জন্য হচ্ছে কি, আমি প্রোডাক্টটাকে নানান অ্যাঙ্গেলে হচ্ছে ডিজাইন করতেছি, এই তো। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে সবার কনসেপ্ট ক্লিয়ার আছে। এরপরে হচ্ছে আমরা এখানে আসতেছি মান ব্যবস্থাপনা নিয়ে। আমাদের পরের টপিক হচ্ছে মান ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনা জিনিসটা কি সেটা তো খুব ভালোভাবে পড়ে আছে আপনাদের ম্যানেজমেন্টের মধ্যে। তো মান সর্ট অফ আমরা বলতে পারি আপনার এক্সপেকটেশন, আপনার এক্সপেক্ট প্রোডাক্টটা প্রডিউস করার জন্য যা যা কাজ করতেছি, সেটাই হচ্ছে মান ব্যবস্থাপনা। এখন মান ব্যবস্থাপনা বলতে এই যে কি বুঝাচ্ছে, যেমন ধরেন বাজারে ছেলেরা বেশি যান, বাজারে গেলে দেখেন মানে কোন মূলা কি বলবো, মূলা বা শসা বা গাজর যাই বলি না কেন, কোনটার চেহারাটা একটু ভালো। টমেটোর চেহারাটা কি টান টান লাগে, ফোড়া 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 হয়ে রয়েছে, শাকের মধ্যে ঠিক মতো পানি দিছে, তাই না? এর মধ্যে কোথাও কোনো পোকা, কোনো টেরাটা আছে কিনা, ভিতরে পোকা ঢুকছে কিনা, এই জিনিসগুলি দেখি। তো এই যে শাক যে আছে বা সবজিগুলি আছে, এগুলি ফ্রেশ দেখানোর জন্য সবজিওয়ালারা কি করে, এটার মধ্যে পানি ছিটায়, যাতে হচ্ছে কি আপনার যাতে মনে হয় প্রোডাক্টের মানটা ভালো বা আপনার এক্সপেকটেশনটা যাতে ফিল হয়। তো এই যে আপনার এক্সপেকটেশন অনুযায়ী আমার কোয়ালিটিটা মানে আপনাকে আমি যা কিছুই করি না কেন, সেটা হচ্ছে কি আমার মান ব্যবস্থাপনা। ক্লিয়ার? তো এই মান ব্যবস্থাপনার সাথে আরো একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা মনে হয় আই গেস আপনাদের বলছিলাম আমি, নাকি কি বলছি আপনাদের? TQM পুনরূপ TQM এর পুনরূপটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা নিয়ে হয়তো আমরা পরবর্তী একটা টপিকে পড়তে পারি, বাট আপনারা চাইলে এটা লিখেও নিতে পারেন। ফুল ফর্মটা আপনার TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ওকে, তো এখন আমরা নিয়ে যেটা করব, যে একটা প্রোডাক্টের মান কেন ভালো হওয়া দরকার। সিম্পল সেন্সে একটা প্রোডাক্টের মান কেন ভালো হওয়া দরকার হচ্ছে জাস্ট এখানে দেওয়া হচ্ছে, কেন প্রোডাক্টের মানটা আপনাকে ভালোভাবে দিতে হবে। তো এই গুরুত্বগুলি এখানে দেওয়া আছে। এগুলি থেকে তো আপনার মানে কোশ্চেন আসবে না, তবুও হচ্ছে আপনাদের চোখের দেখা, মনের সান্ত্বনার জন্য আপনারা একটু দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখে বলেন কোন পয়েন্টটা বুঝেন না, তাহলে হচ্ছে আমি আপনাদের বুঝে দিই। কনসেপ্টটা যাতে অন্তত থাকে, আইডিয়াটা যাতে আপনাদের থাকে যে জিনিসটা দ্বারা কি বুঝেন। মার্কেটিং এর 2 বছর তো এটা কলেজে খুব ভালোভাবে পড়ে আসছেন, আর সেই জিনিসটা জাস্ট আবার একটু রিভিউ করেন বা মনে করেন মনে আছে কিনা। যদি কোনো পয়েন্ট না মনে থাকে তাহলে সেই পয়েন্টটা বলেন, আমি সেই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি। প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি, আচ্ছা। ধরেন আপনি বাজারে গেছেন, বাজারে যায় ওই যে সবজির উদাহরণ দিই, এক সবজিওয়ালা আপনার টমেটো সাথে যে টমেটো একদম সুন্দর ফ্রেশ টমেটো লাল টাইপ আছে, আর হচ্ছে আপনার পাশের দোকানের আরেকজন হচ্ছে আপনার টমেটো দিতে যে কেমন ফোটকা হয়ে রইছে, তারপর হচ্ছে কি বলবো কোথাও কোথাও স্পট পড়ে আছে, এরকম এরকম অবস্থা। আপনি কার কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন? অবশ্যই যার কাছ থেকে টমেটোটা ভাসেন। আপনাদের ইনফর্মাল মাইন্ড করবেন, আপনাদের তো ইনফর্মাল উদাহরণ তো মানে
দিতে পারি না, ইনফর্মাল উদাহরণ দিলে কি প্রবলেম হবে আপনাদের? পড়ার সুবিধায় যা যা বলেন, শোনা নেই। পড়ার সুবিধার্থে মানে এইটা হচ্ছে আপনাদের বুঝার সুবিধার্থে। যেমন যাও। ধরেন আশেপাশে গার্জিয়ান আছে, ওকে তাহলে আর উদাহরণ দিব না। তো ওই যে প্রতিযোগিতার সামর্থ্য বলতে যেটা বুঝাচ্ছি, ওই যে দুইটা লোক যে ছিল, দুই কাছ থেকে আপনি কার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছেন, যে হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি। যখন কোয়ালিটির প্রোডাক্ট অফার করবে তখন হচ্ছে কি আপনার প্রতিযোগিতার সামর্থ্য বেড়ে যাবে, অর্থাৎ কি আপনি কম্পিটিটিভ বেশি, প্রোডাক্টটা বেশি বেশি সেল হবে। এই জিনিসটা জাস্ট বুঝাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আর একটা হচ্ছে ক্রেতা ধরে রাখা। ক্রেতা রাখা ধরে রাখা, ও আচ্ছা, এটা হচ্ছে লয়াল কাস্টমার বেস হচ্ছে বা কাস্টমার রিটেনশন, যাই বলি না কেন। তো আপনি যখন একটা ধরেন হচ্ছে এই যে আপনার জামার, ধরেন আপনি যে দর্জির কাছ থেকে জামা বানান, সেই দর্জি ধরেন খুব সুন্দর করে আপনি জামা বানায়, আপনাকে জামা বানায় দেয়। তো আপনি কোনো দর্জির কাছে যাবেন না, কেন যাবেন না? কারণ আপনাকে প্রোডাক্টটা তো ভালো বানায় দিচ্ছে, তাই না? তো আপনি কেন অন্যের কাছে যাবেন? যদি সে আপনাকে তো বলছেন একভাবে, সে বানায় পরার সাথে কাপড় ছিঁড়ে গেছে, বা এত লুজ বানায় রাখছে যে আপনাকে হচ্ছে কি বলবো জলহস্তির মতো দেখাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তখন হচ্ছে কি আপনি তার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেন না, আপনি চলে যেতেন। তো এর জন্য ওই দর্জির উচিত কি কাস্টমার বা আপনাকে ধরে রাখার জন্য প্রোডাক্টের মানটা ভালো দেয়। তো প্রোডাক্টের মান যখন ভালো হবে তখন আপনি কি বারবার ওর কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন। ক্লিয়ার? ওকে, তারপর মসজিদ মানে মজুদ মালের খরচ হ্রাস। ওকে, আচ্ছা। আমরা যখন প্রোডাক্টটা যখন মজুদ করি, এই মজুদের সাথে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিরও কিন্তু নানান ভাবে ধরেন ইফেক্ট করে। যে ধর ওষুধ যে খাই, ওষুধ কিন্তু 2 দিন খুলে রাখলে কিন্তু ঝামেলা, বাইরে আলতু ফালতু জায়গায় রেখে দিলে প্রোডাক্টের মান কিন্তু কোয়ালিটি কিন্তু খারাপ হচ্ছে, রাইট? তো এখন আপনি এই প্রোডাক্টটার মানটাকে ঠিক রাখার জন্য আপনাকে কি করতে হবে? বেশি পরিমাণে মজুদ, কারণ আপনি যদি বেশি বেশি পরিমাণে মজুদ করেন তাহলে হচ্ছে কি প্রোডাক্টের কোয়ালিটিটা নষ্ট হওয়ার বেশি। কম পরিমাণে মজুদ করতেছেন, আলটিমেটলি কি কম পরিমাণে মজুদ করার কারণে আপনার মজুদ মানের খরচটা আসবে, বা মজুদের খরচটা আপনি হচ্ছে কি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন না কি, নাকি বুঝেন নাই? জি ভাইয়া। ওকে, তারপর আর উৎপাদক ও সরবরাহকারীর মধ্যে সম্পর্ক। আচ্ছা, একটু আগে আপনাদের কাছে বললাম না, লয়াল কাস্টমার বেস। আপনি দর্জির কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন? কারণ সে ভালো প্রোডাক্ট দিচ্ছে, মানে কারণেই তো তার সাথে আপনার সম্পর্কটা হয়েছে। সে যদি আপনাকে ঠিকমতো প্রোডাক্টটা দিতে না পারতো বা ঠিকমতো সার্ভিসটা আপনাকে দিতে না পারতো, তাহলে আপনার তার সাথে ভালো সম্পর্ক থাকতো না, যাই বলি না কেন, ঠিক আছে? তো এই যে উৎপাদন বলি বা সরবরাহকারী বলি বা ভোক্তা বলি, তাদের সাথে ভালো একমাত্র উদ্দেশ্য হচ্ছে মান ব্যবস্থাপনা। আপনি ওই প্রোডাক্টটি বা উৎপাদকের সাথে যারা হচ্ছে কি প্রোডাক্টটা আপনাকে ভালো মানবে, এইটাই, আর কিছু। বুঝতে পারছেন? জি। তারপর আর কোনো পয়েন্ট আছে? নাই? ওকে, হ্যালো ভাইয়া। হ্যালো তাহলে আমাদের বলেন ভাইয়া, বলেন। ওই মসজিদ মালিক করে যেটা বলছিলাম, এই বেশি পরিমাণে রাখা হয়তো বাড়ার সময় দেওয়া হবে। আর তাহলে মানে মসজিদ বেশি রাখলে তুই আপনার আপনার কথা আমি বুঝতেছি না, হলন। আপনার কথা মানে হচ্ছে অনেক লাউড আসছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না, বলেন, আবার বলেন। মানে রাখা হয়, বাড়ার হুম, সময় দেওয়া হবে, তাহলে মসজিদ বেশি তে আমাদের লাভ। মজুদ বেশি রাখলে আপনাদের লাভ? মানে বলছি ভাইয়া,
যত মানে মসজিদ কম রাখলে আমরা সমান ভাড়া দিতে হবে, আবার মসজিদ যদি বেশি রাখি তাহলেও ভাড়া সমানই দিতে হবে। এদিক থেকে বলতেছি। আর ভাড়া সমান দিতে হবে কিনা? জি জি ভাইয়া। ও আচ্ছা, এখানে কিন্তু এগুলি হচ্ছে মিউট করে ফেলেন, আমি আপনার এইটা ওকে। তো ভাড়াতে এই যে বললেন না, এগুলি তো হচ্ছে আপনাকে হচ্ছে ডিপলি যখন ইউনিভার্সিটি লেভেলে যাবেন বা হায়ার লেভেলে যাবেন তখন আপনাকে পড়ানো হবে ইফিসিয়েন্সি গেইনিং। এই জিনিসগুলিকে বলা হয় ইফিসিয়েন্সি গেইনিং বা হচ্ছে সর্বোচ্চ আপনি একটা স্পট কিনেন, ফর এক্সাম্পল একটা স্পট কিনেন, সেই স্পটে কি জাস্ট আপনি এক ধরনের প্রোডাক্ট কি আপনি সেভ করে রাখবেন? আপনি যে জিনিসটাকে অন্য করে, যেমন ধরেন এই যে আমি ইউসিসির কথা যদি সিম্পলি জাস্ট ইউসিসির কথা বলি, তো ধরেন এই ব্রাঞ্চের দুইটা ক্লাসরুম, একটা ক্লাসরুমে ক্লাস হচ্ছে, তো এই বছর তো অনলাইন ক্লাস, তো আমার দুইটা ক্লাসরুম কিন্তু লাগতেছে না, একটা ক্লাসরুম হচ্ছে কি লাগতেছে, তো একটা ক্লাসরুম হচ্ছে কি তারা ইউজ করতেছে ইউসিসি কাজে ইউজ করতেছে, আরেকটা ক্লাসরুম ওই যে অন্য কোনো টিচারকে দিয়ে দিছে, ওরা হচ্ছে ওইখানে পড়াচ্ছে, তো ওইখানে কি তারা ইউজ করতেছে। তো আপনি যদি গোডাউনের স্পেস থাকে, আপনি বেশি ক্যান প্রডিউস করতে যাবেন, সেটা ভাড়া দিয়ে দেন বা অন্য কোনো, যাতে হচ্ছে আপনার ব্যয়টা কমে যায়। আপনি ওই ব্যয় কমানোর জন্য আপনি অন্য দিক দিয়ে আরেক ব্যয় বাড়ায় লাভ আছে? আপনি এক ব্যয় কমাইতে যায় যদি আরেক ব্যয় বাড়ায় দেন, তাহলে তো আপনার কোনো লাভ নেই, বরং ওই ব্যয়টাকে কমানোর জন্য অন্য কোনো স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। এখন জি ভাইয়া। তারপর আর কিছু আছে? নাই? ওকে, মান ব্যবস্থাপনার গুরুত্ব নাই। তারপর আমরা যাই হচ্ছে কি আছে আমাদের টুতে আছে মান ব্যবস্থাপনার কার্যাবলী। আচ্ছা, মানে হচ্ছে আমরা তো জানলাম যে মান ব্যবস্থাপনা কেন দরকার। এখন আমরা টপিকটা হচ্ছে যে এই মান ব্যবস্থাপনা করার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে। ঠিক আছে, আপনি মান ঠিক রাখার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে, তো সেই জিনিস, তো ফার্স্ট অফ অল প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদের কি বলবো, নাকি হচ্ছে আপনারা দেখবেন দেখে বলবেন সেটা বুঝে দেবো, কোনটা বলেন? প্রবলেম ওয়াইজ বললেই ভালো হয়। বুঝি নেই, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে না দিব না? মানে যার যার প্রবলেম ওয়াইজ বুঝাই দিলে ভালো হতো। ওকে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, এগুলো তো কোশ্চেন আসবে না, এর জন্য হচ্ছে আমি আপনাদের উপর ছেড়ে দিই যে আপনাদের শুধুমাত্র যে প্রবলেমটা থাকে সেই প্রবলেমটা বলে আমি এটা জাস্ট সলভ করে দিই, যেগুলি থেকে কোশ্চেন আসার মতো সেগুলি আমি সবগুলি এ টু জেড আমি আপনাদের সলভ করে দিই বা দিচ্ছি। তো এখান থেকে তাহলে বলেন আপনাদের মধ্যে কোন পয়েন্টটা বুঝেন নাই, সেই পয়েন্টটা আমি বুঝিয়ে দিই। তথ্য প্রদান। হ্যাঁ হ্যাঁ, তথ্য প্রদান। তথ্য প্রদান। ওকে, আচ্ছা, প্রদান বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার মান ব্যবস্থাপনায় আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করে কাস্টমারকে দিচ্ছেন, এখন কাস্টমার বলতেছে যে ভাই এতদিন ইউজ করার পর আপনাকে দিই, এবং সেই তথ্য অনুযায়ী আপনি প্রোডাক্টের মানটাকে কি চেঞ্জ করতে পারবেন, বা হচ্ছে ধরেন আপনাকে তাকে দেওয়ার পর সাথে যে এই প্রোডাক্টে এই জিনিসটা খারাপ। যেমন ওয়ার্থে যদি বলি, আমরা দোকানে গেলে বা গাড়িতে উঠলে ছিঁড়া টাকার নোট দিলে সাথে সাথে আমরা ফিডব্যাক দিই না যে ভাই টাকাটা ছিঁড়ে আমাকে চেঞ্জ করে দেন, রাইট? জি তো এই জিনিসটা কি তথ্য দিচ্ছেন যে ভাই জিনিসটা নষ্ট, এটা আমাকে চেঞ্জ করে দাও, ঠিক করে দাও। সাতপাদক বা যে হেল্পার আছে সে হচ্ছে কি নতুন একটা নোট দেয়, মানে কি ভালো মানের প্রোডাক্ট আপনাকে দেয়, এই জিনিসটা। জি ভাই, ক্লিয়ার। তারপর প্রশিক্ষণ দান। প্রশিক্ষণ দেন, গুড। আপনি কি জানেন কাপড় কিভাবে সেলাই করতে হয়? জি আপনাকে যদি আমি একটা থ্রি পিস বানাইতে দিতে পারবেন? সেলাই জানেন নরমালি? জানি বলতে অল্প একটু একটু জানি, সেটাই এত সুন্দর হয় না। অল্প একটু? আচ্ছা, এখন ধরেন আপনি ধরেন কাপড় সেলানো জানেন না, আমি হুট করে আপনাকে কাপড় সেলাইতে দিয়ে দিলাম, বা ধরেন আপনি তো কোনোদিন আই গেস ফ্রিজ খুলছেন, ইলেকট্রিকের কাজ করছেন কোনোদিন? না। এখন আপনাকে একটা বাড়ির মধ্যে ঢুকাই দিয়ে করলাম এই যে কারেন্টের তারগুলি আছে এগুলি লাইন লাগাই দিন,
দেখা যাবে আপনি লাইন ঠিকই লাগাইছেন, লাইন দেওয়ার পরে পুরো বাড়িতে ঢাস বোমা ফাইটা সব হাওয়া হয়ে যাবে। তার মানে প্রোডাক্টের মানটা ঠিক রাখার জন্য অবশ্যই আপনার যে যারা প্রডিউস করবে তাদেরকে ট্রেনিং দিতে হবে যে কাজটা কিভাবে করতে হয়, প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কেমন থাকতে হয়। ঠিক আছে, আপনি যদি তাদেরকে ট্রেনিং না দেন, তাদেরকে যদি না শেখান যে কিভাবে প্রোডাক্টটা প্রডিউস করতে হবে বা মানটাকে কিভাবে ধরে রাখতে হয়, তাহলে হচ্ছে কি ডেফিনেটলি সেই প্রোডাক্টের মানটা ভালো হবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপর তারপর আর কোনো পয়েন্ট আছে? বাজার শেয়ার বৃদ্ধি। বাজার শেয়ার বৃদ্ধি, মান ব্যবস্থাপনা কার্যাবলী, বাজার শেয়ার বৃদ্ধি। কার্যাবলীর মধ্যে কেন দিছে? আচ্ছা, এই বাজার শেয়ার বৃদ্ধি না, এটা মান ব্যবস্থাপনার কার্যাবলী আমরা আসলে বলতে পারি না। ট্রুলি স্পিকিং এটা আমরা বাজার মান ব্যবস্থাপনার কার্যাবলী আমরা বলতে পারি। এটাকে আমরা সর্ট অফ বলতে পারি হচ্ছে মান ব্যবস্থাপনার জন্য হচ্ছে মানে বাজার শেয়ার বৃদ্ধি করার জন্য হচ্ছে মান ব্যবস্থাপনাটা করা হয়। বাজার শেয়ার কি সেটা তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে আপনি বাজারের যতজন মানুষ আপনার প্রোডাক্ট কিনতেছে সেটুকু হচ্ছে কি আপনার বাজার শেয়ার। তো এই বেশি বেশি মানুষ যাতে আপনার প্রোডাক্টটা কিনে তার জন্য হচ্ছে কি আপনার মান ব্যবস্থাপনাটা করতে হবে বা মানটাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা মান ব্যবস্থাপনার কোনো কাজ আমরা আসলে বলতে পারি না। তারপর আর কোনো পয়েন্ট আছে? যোগাযোগ রক্ষা। হুম হুম, যোগাযোগ রক্ষা। যোগাযোগ রক্ষা করা। আচ্ছা, এখন তো হচ্ছে যোগাযোগ রক্ষা বলতে আপনাদের এই করবো, আপনাদের কমপ্লেক্স উদাহরণ দিলে বুঝবেন না। জাস্ট হচ্ছে যে দর্জির উদাহরণ দিয়েই তো দিচ্ছি, সে দর্জির উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি আপনার দর্জিকে বলে আসছিলেন যে ভাই আমার মানে কি বলবো গলার যে ডিজাইনটা আছে বা পিছনের যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে নেক টপ, জাস্ট নাম দিচ্ছি, আমি নাম জানি না, ব্যাকলেস, ধরেন ব্যাকলেস হবে। এখন দর্জি যখন পিছনের ডিজাইন করতে গেছে সে ভুলে গেছে পিছনে কি চেইন হবে, হুক হবে না কি হবে। এখন সে তার উচিত কি আপনার সাথে কমিউনিকেট করা না, যে ভাই বা যোগাযোগ করা যে কি বলছিলেন। যোগাযোগ না করে আমি যদি আন্তাজে চেইন মেরা থুয়ে দিই তাহলে কি জিনিসটা আপনার মানে মানটা কি ঠিক মতো হবে, প্রোডাক্টের মান কি ঠিক মতো হবে না। তো এর জন্য প্রোডাক্টের মানটা ঠিক রাখার জন্য প্রত্যেকটা স্তরে হচ্ছে একজন আরেকজনের সাথে ঠিক মতো কমিউনিকেট করা উচিত বা যোগাযোগ রক্ষা করা উচিত। আপনি যদি ঠিক মতো কমিউনিকেশন করতে না পারেন, যোগাযোগ করতে না পারেন, আলটিমেটলি পুরো প্রোডাকশন প্রসেসই একটা ফেলিওর দেখা যাবে এবং আলটিমেট প্রোডাক্টের মানটা হচ্ছে কি আপনার খারাপ হবে। বুঝতে পারছেন? তো ভাইয়া জি ভাইয়া। প্রতিষ্ঠানে যে এখানে প্রতিষ্ঠান কার সাথে যোগাযোগ করবে? প্রতিষ্ঠানের কোম্পানির ভিতরেই নানান জনের সাথে যোগাযোগ করতে পারে। যেমন একটা প্রোডাক্ট, যেমন এই যে ধরেন যে কি বলবো সোয়েটারটা যে পরে আছি, এই সোয়েটারটা কি হুট করে হয়ে গেছে, আপনার সুতা তৈরি করতে হয়েছে, আপনি এটাকে রং করতে হয়েছে, আপনার হচ্ছে এটাকে সেলাই মানে হচ্ছে কাপড়ে বুনতে হয়েছে, কাটতে হয়েছে, সেলাই করতে হয়েছে, ইস্ত্রি করতেছে। তো এই যে নানান ডিপার্টমেন্ট, এই যে 5টা কাজ করলাম, একজন আরেকজনের সাথেও তো যোগাযোগ করতে হবে। কোম্পানি শুধুমাত্র যে বাইরের সাথে যোগাযোগ করবে তা না, নিজেদের ডিপার্টমেন্টের এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টেরও যোগাযোগ করে চলতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে গুড। তারপর আর কিছু আছে? নাই, মুভ করবো তাহলে পরের স্লাইডে। জি ভাইয়া। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের মান নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ যেটা হচ্ছে আমাদের মানে আগেই ছিল। তো এইখানে মেইন কথা হচ্ছে কি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু যে ম্যানেজমেন্টের মধ্যে পড়ছেন না, নিয়ন্ত্রণ কাকে বলে বলেন তো? আপনাদের মধ্যে থেকে একজন বলেন নিয়ন্ত্রণ কাকে বলেন। আমি যদি পড়া ধরি সমস্যা আছে, পারেন না পারেন সমস্যা নেই, জাস্ট বাট তবু তো যদি একটু রিভাইজ হয়, যদি একটু ধরি সমস্যা আছে কি? পূর্ব নির্ধারিত মান অনুযায়ী আহ, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী নতুন উৎপাদিত পণ্য ঠিক মতো হচ্ছে কিনা কিংবা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা আর ব্যবসায় সমস্যা
বিশ্লেষণ করা এবং আমি তো তোর প্রয়োজনীয়, ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণ জিনিস ধরছি, ম্যানেজমেন্ট থেকে ধরছি। হ্যাঁ ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণই তো। ম্যানেজমেন্টের মধ্যে পণ্য আসলো কই থেকে? পণ্য বলি নাই, পূর্ব বলছি। পূর্ব। ওকে গুড। আচ্ছা, নিয়ন্ত্রণের ভিত্তি কি বলেন তো? নিয়ন্ত্রণের ভিত্তি কি? পরিকল্পনা। পরিকল্পনা। গুড। পরিকল্পনা বা পূর্বমান, রাইট। তো ওই পূর্বমান অনুযায়ী যদি আমার প্রোডাক্ট বা হচ্ছে আমার যে কাজ বা লক্ষ্য সেটা যদি অ্যাচিভ হয়, তাহলে কি আমার নিয়ন্ত্রণ করা দরকার আছে কি নাই? নিয়ন্ত্রণ করা কি দরকার আছে বলেন? আমি যেই অনুযায়ী বা যা চাচ্ছিলাম সেই অনুযায়ী যদি প্রোডাক্ট প্রডিউস করা হয়, তাহলে কি আমার নিয়ন্ত্রণ করার দরকার আছে কি নাই? এই নিয়ন্ত্রণে আপনাদের ম্যানেজমেন্টের একটা পড়ে নাই, ধারা পড়ে নাই, ধারাবাহিকতা, এই কোনটার পরে কি কাজ করতে হয় বা কি আসবে সেটা পড়ে নাই আপনি? নিয়ন্ত্রণ আমাদের জি জি আসতেছে, জি। এখনো পড়ি নাই। আর ব্যবস্থাপনা চক্রের মধ্যে কলেজে আছে। পড়ছিলাম। নিয়ন্ত্রণের পরে তো পরিকল্পনা আসে ভাইয়া, পরে আবার। আচ্ছা যাই হোক, এখানে মেইন কথা হচ্ছে যে আপনি যা প্ল্যান করছিলেন সেই অনুযায়ী যদি হয়, তাহলে তো আপনার নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই। যেমন আপনার দরকার, আপনার বাপ মা কইছে যে তুই পরে জিপিএ 5 পাবি, যদি না পারস তাহলে তো ঠ্যাং ঠুং আমি ভাঙে দেব। এখন আপনি জিপিএ 5 পাইছেন, তারপরে কি আপনার বাপ মা আপনার পিঠে ঠ্যাং ঠুং ভাঙবে? না। সিম্পল জিনিস, যে আপনি যা প্ল্যান করছেন বা আপনার পরিকল্পনা যা ছিল সেইটা অনুযায়ী যদি আপনার প্রোডাক্টটা প্রডিউস হয়, তাহলে আপনার নিয়ন্ত্রণমূলক কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নাই। কিন্তু যদি না হয়, আপনি যা প্ল্যান করছিলেন সেই অনুযায়ী যদি আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার রিয়েলিটি যদি না হয়, কোন উৎপাদিত না হয়, মানের যদি কোনো বিচ্যুতি দেখা দেয়, তখন হচ্ছে কি আপনাকে মান নিয়ন্ত্রণ করতে হবে বা সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। তো ওই যে সংশোধনমূলক ব্যবস্থা নিচ্ছেন, ওই সংশোধনমূলক ব্যবস্থাটাকে বলা হচ্ছে আপনার নিয়ন্ত্রণ। ক্লিয়ার? তো উদাহরণের ক্ষেত্রে সিম্পলি ওয়ার্ডে যেটা বলছি, যে আপনার বাপ মায় বলতেছে বাবা পড় পড়, আপনিও পড়তেছেন, তো কোনো নিয়ন্ত্রণ নাই। আপনার বাপে বলতেছে বাবা পড়, তুই পড়িস না, ঠ্যাঙ্গানি শুরু করছে, এই যে ঠ্যাঙ্গানি দিতেছে, এই ঠ্যাঙ্গানি হচ্ছে কি নিয়ন্ত্রণ। বুঝতে পারছেন এখন মান নিয়ন্ত্রণ? জি জি। জি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সার্বিক মান ব্যবস্থাপনা, সংজ্ঞাটা পড়তে থাকে, সংজ্ঞাটা পড়তে থাকে না। পড়ছি বাট ভালো লাগলো না, মনে থাকবে না। ওকে, সার্বিক মান ব্যবস্থাপনায় মানে হচ্ছে টিকিউএম। আবার বলছি, এই সার্বিক মান ব্যবস্থাপনায় ইংলিশে বলা হয় টিকিউএম, যার ফুল ফর্ম হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এবং এইটার সাথে আরেকটা কনসেপ্ট যেটা জড়িত, সেটা হচ্ছে বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং কি আমি আপনাদের পড়াইছি? বেঞ্চমার্কিং না ভাই, আজকে মেবি ফার্স্ট। বুঝি আজকে ফার্স্ট শুনছেন? তার আগে ইন্টারের বই পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলতে পারবেন বেঞ্চমার্কিং জিনিসটা কি? কেউ বলতে পারবেন? ভাইয়া আরেকবার একটু বলেন, কি বললেন? বেঞ্চমার্কিং, বেঞ্চমার্কিং বা বেঞ্চমার্ক। ভুলে আমার তো গেছি মনে ভাইয়া। হয় আমার তো মনে হয় এই উদাহরণটা আমি দিছিলাম আপনাদের বেঞ্চমার্কিং এর। 1 মিনিট হোল্ড করেন, আমার কল দিতেছে, কলটা কেটে দিন। সরি, বেঞ্চমার্কিং কি বলেন? পারবে না? কেউ নাই? ভুলে গেছি ভাইয়া। আপনাদের কি এরকম কোন উদাহরণ দিয়েছিলাম? একটু মনে করেন তো। আহ, যে আপনার পাশের বাসার আন্টিরে দেখা বলে না, দেখছিস ওই ছেলেটা বা ওই মেয়েটা কত ভালো, হ্যাঁ সারাদিন পড়াশোনা করে, তোকে ওর মতো সারাদিন পড়াশোনা করতে হবে বা তার মতো জিপিএ 5 পাইতে হবে, এরকম কোন উদাহরণ দিছিলাম? জি দিছিলেন।
তার মানে ওই পাশের বাসার আন্টি বা হচ্ছে ওই আন্টির ছেলে যে আছে, ওই পাশের বাসার আন্টির ছেলে বা মেয়ে হচ্ছে কি আপনাদের জন্য বেঞ্চমার্ক। ঠিক আছে, ওইটাই হচ্ছে কি আপনার জন্য বেঞ্চমার্ক। দ্যাট মিন্স মার্কেটিং এর ভাষায় যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে কোম্পানির মানে বাজারের মধ্যে মার্কেট লিডার যে থাকে, অর্থাৎ যার প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, সে এরকম কি অফার করতেছে যার কারণে প্রোডাক্টটা সেট করতেছে, তো তার যে মানটা আছে সেই মানটা হচ্ছে বেঞ্চমার্ক। যেমন মোবাইল ফোন কোম্পানির ক্ষেত্রে যদি বলি, মোবাইল ফোন কোম্পানির ক্ষেত্রে বেঞ্চমার্কিং আমরা কাকে ধরতে পারি? আমরা হচ্ছে অ্যাপেল কে ধরতে পারি, যে সে মার্কেট লিডার, তো সে কি কি প্রোডাক্টের কি কোয়ালিটি কি আসে বিষয় দিচ্ছে, সেই জিনিসটা হচ্ছে সর্ট অফ আমাদের বেঞ্চমার্কিং হিসেবে আমরা কাউন্ট করতে পারি। ক্লিয়ার? বেঞ্চমার্কিংটা ক্লিয়ার নাকি এখনো প্রবলেম আছে? নাই আই গেস। ওকে, তো এখন হচ্ছে আমাদের সার্বিক মান ব্যবস্থাপনা। ঠিক আছে, তো সার্বিক মান ব্যবস্থাপনা মানে হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে সবাই, টোটাল মানে কি সব, তার মানে আপনার প্রতিষ্ঠানের ভিতরে বাইরে সবাইকে আপনার ইনক্লুড করে ফেলবেন, যাতে প্রোডাক্টের মানটা যাতে হচ্ছে কি আপনার ভালো হয়। এবং এই জিনিসটাকে মানটা জাস্ট শুধুমাত্র এখনই যে ভালো হবে ব্যাপারটা এরকম না, এই মানটার ডেভেলপমেন্টের জন্য আপনি অলওয়েজ কাজ করে যাবেন, ধারাবাহিকভাবে এই প্রোডাক্টের মানটাকে আপনি বাড়াইতে থাকবেন। সেটা হচ্ছে আপনার জন্য কি সার্বিক মান ব্যবস্থাপনা। কথাটা বুঝতে পারছেন জিনিসটা, নাকি আবার বলবো? আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, যেমন ধরেন আপনার ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কি দরকার? ফার্স্ট অফ অল আপনি নিজের ইচ্ছায় পড়াশোনা করা দরকার, রাইট? তারপর দরকার কি ভালো টিচার, আমরা যারা আছি যারা পড়াচ্ছি, আমরা যদি ঠিক মতো না পড়াই আপনি ভালো গাইডেন্স পাবেন না, রাইট? তো আপনার ইন্টারনাল ফ্যাক্টর এক্সটার্নাল ফ্যাক্টর, এই যে এখানে যে আছে যে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত যেসব ব্যক্তিরা আছে, ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, তাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনি আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আপনাকে ঠিকমতো করতে হবে, যাতে কি আপনি আলটিমেটলি ঢাকা ভার্সিটিতে চান্স পান। এখন শুধুমাত্র প্রথম 2 মাস যদি আমি আপনাকে জাস্ট দেখে রাখি, বা 1 মাস আমি ধরেন আপনাকে ভালোভাবে পড়ালাম, বা আপনি 1 মাস ভালোভাবে পড়লেন, পরবর্তীতে আপনি পড়লেন না, তাহলে কি আপনি আবার ঢাকা ভার্সিটিতে চান্স পাবেন? চান্স পাবেন না। তো আপনাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে যে আমার যে উৎপাদন প্রক্রিয়ার সাথে যেই মানুষই আছে, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, সবাইকে আমি স্বতঃস্ফূর্ত এই প্রোডাক্টটার সাথে রিলেট করে রাখবো বা অংশগ্রহণ করে রাখবো, এবং এই প্রোডাক্টের মানটাকে চেষ্টা করবো ধারাবাহিকভাবে উন্নত করার জন্য। যে আগে আমি 6 ঘন্টা পড়তাম, এখন হচ্ছে কি 12 ঘন্টা পড়ি। তো এই যে কাজগুলি করতেছেন, এই কাজগুলি হচ্ছে আপনার সার্বিক মান ব্যবস্থা। বুঝতে পারছেন এখন, না এখনো বুঝেন নাই? যেভাবে বলছি। তো বয়স শুনে মনে হয় না বুঝছি। ঠিক করে বলেন, না হলে তখন আবার বুঝাবো। চেষ্টা করবো অন্য কোনো উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। বুঝছেন? ঠিক করে বলেন। মেসেজ বুঝছি, ওকে। তো এরপরে হচ্ছে মান ব্যবস্থাপনার দর্শন বা নীতি। কি ব্যাপার, এটা কি আমাদের লাস্ট? ইয়েস, সরি। আমাদের লাস্ট টপিক, একটু টপিক গুলি দেখেন তো, একটু আমি দেখতেছি দাঁড়ান। ওকে, সো এখন আমাদের এটা হচ্ছে যে মান ব্যবস্থাপনার দর্শন বা নীতি, বা হচ্ছে যে মানটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা কন্ট্রোল করার জন্য
যাই বলি না কেন, সেই ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস জাস্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলি আমরা ওই যে কার্যকারিতা, গুরুত্ব, এই জিনিসগুলির মধ্যেই এনি হাউ হচ্ছে আমরা পড়ে আসছি। তো তবুও যদি কোনো পয়েন্ট এখান থেকে দর্শন নীতি না বুঝেন তাহলে বলেন, সেই পয়েন্টটা হচ্ছে বুঝাই দিচ্ছি। কর্মী সংশ্লিষ্টতা। হ্যাঁ, কর্মী সংশ্লিষ্টতা, এটা আচ্ছা। তো এই যে একটু আগেই যে আপনাকে উদাহরণটা দিলাম, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে, আমি যতই বলি না কেন সারাদিন চিৎকার করি, বাবা পড়, আমা পড়, বোন পড়, ভাই পড়, আপনার বাপ মা চিৎকার পাঠাচ্ছে, কিন্তু আপনি যদি না পড়েন, নিজেকে যদি ইংগেজ না করেন, আমি আপনাকে দিয়ে পড়াইতে পারবো? এটা আমার পক্ষে সম্ভব? কোনোদিন সম্ভব না। ঠিক সেম ভাবে কোম্পানিতে যারা আছে, সেই কোম্পানির লোকগুলিকে ডেফিনেটলি এই প্রোডাক্টটার সাথে মেন্টালি অ্যাটাচমেন্ট দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে যে ভাই তুমি যে কাজটা করতেছো, এই কাজটার কারণে তুমি কিন্তু এরকম ভাবে কোম্পানিতে একটা মানে প্রভাব রাখতেছো বা যাই করতেছো, মানে জাস্ট স্বতঃস্ফূর্ত হয়ে কোম্পানি কাজ মানে কর্মীরা কাজ করবে এই প্রোডাক্টের জন্য, তাইলে হচ্ছে ওই প্রোডাক্টের মানটাকে অটোমেটিকলি ভালো হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটাই বোঝাচ্ছে কর্মী সংস্থান, যে কর্মীরা যখন মন থেকে নিজের ইচ্ছায় প্রোডাক্টটা প্রডিউস করবে বা বানাবে, তখন প্রোডাক্টের মানটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এটি ওকে। তারপর আর কোনো কিছু আছে? নরমাল সবকিছু, নরমাল বেসিক পয়েন্ট, এগুলি সবকিছুই আগে নানান ভাবে বুঝাই দেওয়া আসে। কোনো পয়েন্টে প্রবলেম নাই দেখেন, এটা কিন্তু আমাদের শেষ স্লাইড, তার মানে আপনাদের এটা বুঝে হইলে কিন্তু আমাদের ক্লাস শেষ। মেসেজ হৃদয় হাওলাদার নাই? ওকে দেন, তাহলে আর কি, তাহলে হচ্ছে আজকের লেকচার এখানেই শেষ ছিল, লেকচার 8। তো আমাদের আর মাত্র 2টা লেকচার আছে ব্যাকবোনের পক্ষ থেকে, লেকচার 8 এন্ড 9, সরি 9 এন্ড 10। এরপরে হচ্ছে টাটা বাই বাই। তো আজকে এছাড়া আজকে তো টপিক তো সবকিছু বললাম, এছাড়া কারো কি কিছু বলার আছে? আদারওয়াইজ হচ্ছে আমরা ক্লাসটা এন্ড করে ফেলবো। রেকর্ডটা অফ করে দিলে ভালো হয়, আমি তো রেকর্ড অফ করে দিচ্ছি। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। রাকিব ভাই, আই গেস হচ্ছে ওরা কিছু বলবে আমার সাথে, তো আপনি রেকর্ডটা অফ করে দিয়ে একটু ওদের সাথে কথা বলতে দিলে আই গেস বেটার হইতো। ওকে 5-10 মিনিট প্রবলেম হবে কি?